ঠিক আছে, আমার মনে হয় আমরা শুরু করি তাহলে। আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদকে বিশেষ করে আমাকে এই পাঠচক্রে আলোচক হিসেবে আমন্ত্রণ জানানোর জন্যে। এবং আমার জন্য দুই দিক থেকে আমার মনে হয় আজকে আপনাদের সাথে মিলিত হতে পেরে ভালো লাগছে। সেটির দুটি কারণ। আমি 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 বিভিন্ন আমার যদিও দেশে বিদেশে অনেক জায়গায় আমার বক্তৃতা করার, প্রবন্ধ উপস্থাপন করার সুযোগ হয়েছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আমার কাছে খুব একটা নিজস্ব প্রাণের জায়গা। এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, আমি শুরুতে সেটা একটু আলোকপাত করে তারপর আমাদের আজকে যে মূল আলোচ্য বিষয় সেই বিষয়ে আমি যাব। আমি নিজে পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। 1988 সালে আমি এখানে ভর্তি হই। আপনারা আমার রচিত যে প্রথম বইটি, আমার রচিত ছাত্র জীবনে সবচেয়ে প্রথম রচিত যে বইটি, সেটির অনেকাংশই লেখা হয়েছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলে। আমি জহুরুল হক হলের ছাত্র ছিলাম। তো আমি মূলত অনাবাসিক ছাত্র ছিলাম, কিন্তু 1990 সালে আমি অনেকটা সময় জহুরুল হক হলে অবস্থান করি। মানে আমি বাসা থেকে ইচ্ছে করে এসছিলাম যে হলে থাকলে লেখালেখি, পড়াশোনা এগুলোর সুবিধা হবে। হ্যাঁ, তো এবং তখন তুমুল আন্দোলন চলছিল। তো সেই সময় আমার এই বইটার বেশিরভাগ লেখা লিখিত হয়েছে। এবং আপনাদের এই পাঠচক্রের মতো আমার এই বইয়ের বেশিরভাগ আর্টিকেলগুলো লেখা হয়েছে আসলে একটা পাঠচক্রের জন্য। আমি চলচ্চিত্রম ফিল্ম সোসাইটি বলে একটি ফিল্ম সোসাইটির অন্যতম উদ্যোক্তা ছিলাম ছাত্র জীবন থেকে। অ্যাকচুয়ালি আমি যখন এসএসসি পরীক্ষা দিই তারপরেই মাত্র 16 বছর বয়সে আমি চলচ্চিত্র সংসদ আন্দোলনে যুক্ত হই। আমি তখন যোগ দিই চলচ্চিত্রম ফিল্ম সোসাইটিতে। চলচ্চিত্রম ফিল্ম সোসাইটির একটি কোর্স আমি করি। তখন আমার এসএসসির রেজাল্ট বের হয়নি। সেই সময় আমি কোর্সটি করে আমি চলচ্চিত্র মাধ্যমের প্রতি এত বেশি আকৃষ্ট হই যে আমার ধ্যান জ্ঞান হয়ে ওঠে চলচ্চিত্র নিয়ে অধ্যয়ন। এবং সেই পর্যায়ে আমি এই বইয়ের আর্টিকেলগুলো লিখতে শুরু করি। যখন আমার বয়স 17 বছর, আমি ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট পড়ি। সেই সময় চলচ্চিত্র ফিল্ম সোসাইটির যে পাঠচক্র, সেখানে আমার এখানকার অনেকগুলো আর্টিকেল তখন লেখা হয়েছে এখান থেকে। তো এই বইটা এখন এক অর্থে দুর্লভ। এটা অ্যাকচুয়ালি চলচ্চিত্র ফিল্ম সোসাইটির প্রকাশনা, 1990 সালে প্রকাশিত। এটা এখন আর পাওয়া যায় না, মানে এই বইটা আপনারা এইভাবে পাবেন না। এটা 1990 সালে প্রকাশিত। তো এই বইটার পরবর্তীতে আরেকটি সংস্করণ বেরিয়েছে। সেটি হচ্ছে আপনারা রকমারি.com-এ গেলে হয়তো খোঁজ করে পাবেন। তবে আমি যতটুকু জানি যে এই বইটি এখন সোল্ড আউট, রকমারি.com-এ আর পাওয়া যাচ্ছে না। এটি প্রকাশ করেছেন জাগৃতি প্রকাশনী, প্রকাশক দীপন, যিনি শহীদ হয়ে নিহত হয়েছেন ফান্ডামেন্টালিস্টদের আক্রমণে কয়েক বছর আগে আজিদ মার্কেটে। তো যাই হোক, তো আমি যেটা বলার চেষ্টা করছি আপনাদের সাথে সেটা হলো যে অনেক দিন পরে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় অঙ্গনে এসে আমার মনে পড়ছে আমার ছাত্র জীবনের কথা এবং আমার চলচ্চিত্র সংসদের দিনগুলির কথা। আমি বলেছি আপনাদেরকে যে আমি পড়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে, কিন্তু যদি খুব সত্যি করে বলি সেটা হচ্ছে আমার ওই বিভাগে পড়াশোনার নামমাত্র মানে আমি ওই বিভাগে যতটুকু সময় দিয়েছি তার চেয়ে অনেক বেশি সময় দিয়েছি আমার চলচ্চিত্র সংসদে। আমার চলচ্চিত্র সংসদে আমি প্রথম পর্যায়ে ছিলাম প্রকাশনা সম্পাদক। আমরা চলচ্চিত্রম বলে একটি নিয়মিত ফিল্ম ম্যাগাজিন প্রকাশ করতাম। এখন এটির সংখ্যা হয়তো আপনারা পাবেন না। 1988 থেকে 1992-93 সাল পর্যন্ত আমরা এটি নিয়মিতভাবে প্রকাশ করেছি। আমি পত্রিকার সম্পাদক ছিলাম, প্রধান সম্পাদক ছিলেন মোর্শেদুল ইসলাম, কিন্তু আমি ছিলাম সম্পাদক, সহকারী সম্পাদক ছিল নুরুল আলম আতিক, আর চলচ্চিত্র নির্মাতা আবু সাইদ, ওনারা দুজন আমার সাথে সহকারী সম্পাদক ছিলেন। তো আমি মূলত ওই পত্রিকার পিছনেই প্রচুর সময় দিতাম।
পাশাপাশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আন্দোলনে আমি যুক্ত হয়ে পড়ি। স্বল্পদৈর্ঘ্য শর্ট ফিল্ম ফোরাম যখন গঠিত হয় 1986 সালে, আমি সেই শর্ট ফিল্ম ফোরামের প্রতিষ্ঠাকালীন সদস্য, অন্যতম প্রতিষ্ঠাতা। প্রয়াত তারেক মাসুদ, তানভীর মোকাম্মেল, মোর্শেদুল ইসলাম, মানজারে ইয়াসিন মুরাদ, এদের সাথে আমি দীর্ঘকাল কাজ করেছি। পরবর্তীতে আমি 2016 থেকে 19 সময়টা বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সভাপতির দায়িত্ব পালন করেছি। তো যাই হোক, তো আমি যখন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আন্দোলনে যাই, তখন আমার স্বপ্ন হয়ে দাঁড়ায় যে আমি স্বল্পদৈর্ঘ্য ছবি নির্মাণ করব। তো চলচ্চিত্র সংসদ কর্মী হিসেবে আমি প্রথম যে স্বল্পদৈর্ঘ্য ছবি নির্মাণ করি সেটির নাম হচ্ছে মিছিলের মুখ। আমি নিশ্চিত আপনার নাম শুনেছেন, মিছিলের মুখ বলে একটি শর্ট ফিল্ম। এটি 1990 সালে নির্মিত। আমরা এখন যেমন 24-এর আন্দোলনে আবু সাইদকে স্মরণ করি, আমরা মুগ্ধকে স্মরণ করি, সেরকম 90-এর গণ আন্দোলন থেকে আমরা নূর হোসেনকে স্মরণ করি। বুক তার বাংলাদেশের হৃদয় বলে শামসুর রহমান একটা কবিতা লিখেছিলেন। তাহলে মনে আছে, খালি গায়ে একজন লোক, আপনার ছবি দেখে থাকবেন, গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক। তো নূর হোসেন তো খুব বিখ্যাত, যেমন আবু সাইদও কী বলবো তার জীবন দিয়ে বিখ্যাত হয়ে উঠেছেন। তো কিন্তু ওই সময়ই 90-এর গণ আন্দোলনে আরও অনেক শহীদ হয়েছেন। তার মধ্যে একজন শহীদদের নাম হচ্ছে মনোয়ার হোসেন। মনোয়ার হোসেন মারা যান 1990 সালের 10ই অক্টোবর। আমি তখন সাপ্তাহিক সন্ধানী পত্রিকায় পার্ট টাইম চাকরি করি। আমি ঢাকা ইউনিভার্সিটির তখন ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠেছি অনার্সে। তা আমি তখন পার্ট টাইম কাজ করি সাপ্তাহিক সন্ধানী পত্রিকায়। মূলত আমি ফিল্ম রিভিউ লিখি। বিভিন্ন সিনেমা হলে গিয়ে ফিল্ম দেখে, ধরুন আমি জানি আপনাকে দেখেন কিনা, বাণিজ্যিক ছবি, অঞ্জু ঘোষের ছবি, ওই ধরনের ছবি দেখে আমার কাজ ছিল মূলত ফিল্ম রিভিউ লেখা। কিছু কিছু আর্ট ফিল্মও দেখার সুযোগ পেতাম, বা আর্ট ফিল্ম তো আমি আমার চলচ্চিত্র সংসদেই দেখছি এবং দেখাচ্ছি। আমাদের সময় কিন্তু চলচ্চিত্র সংসদ আন্দোলন অনেক কঠিন ছিল ইন দ্য সেন্স যে এখন তো ধরুন আপনি চট করে ডিজিটাল মাধ্যমে দেশ বিদেশে অনেক ছবি পেয়ে যাচ্ছেন। তখন তো ছবি পাওয়া তো সহজ ছিল না। আমরা ধরুন যে ফিল্ম আর্কাইভ তখন ছিল ধানমন্ডির শঙ্করে, সেইখান থেকে রসমনের রিল যেটা আর কি ক্যান, ওই ক্যান রিক্সায় করে নিয়ে এসে ধরুন টিএসসিতে এনে আমরা প্রদর্শন করেছি। তো ওই সময় আমাদের চলচ্চিত্র সংসদ আন্দোলন আমরা যখন করেছি কর্মী হিসেবে, তখন আমাদের জন্য অনেক দিন রাত্রির একটা ব্যাপার ছিল। যে কারণে আমি বলেছি আপনাদেরকে যে আমি সত্যিকার অর্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে যতটা থেকেছি তার চেয়ে বেশি আমি থেকেছি আমার চলচ্চিত্র সংসদ এবং শর্ট ফিল্ম ফোরামের বিভিন্ন কাজকর্মে। এবং মূলত আমরা বেশি বিদেশি ছবি দেখার সুযোগ পেতাম জার্মান কালচার সেন্টার অডিটোরিয়াম, ইন্ডিয়ান হাই কমিশন অডিটোরিয়াম, ব্রিটিশ কাউন্সিল অডিটোরিয়াম, রাশিয়ান কালচার সেন্টার অডিটোরিয়াম, আলিয়াস মাসুদ অডিটোরিয়াম, এইগুলোতে ঘুরে ঘুরে আমরা দিন রাত দেশ বিদেশের বিভিন্ন শৈল্পিক মানের ছবি এগুলো দেখতাম। অনেক সময় এমন হচ্ছে আমরা রাতে ঘুমিয়েছি পর্যন্ত। জার্মান একটি ছবি এসেছিল হেইমাত মানে হচ্ছে হোমল্যান্ড। এই ছবিটার দৈর্ঘ্য হচ্ছে 27 ঘন্টা। তো এই 27 ঘন্টার ছবিটা তখন যিনি পরিচালক ছিলেন জার্মান কালচার সেন্টারের পরিচালক আমাদেরকে বললেন যে আমি তোমাদের জন্য এখানে খাবার দাবারের ব্যবস্থা করব, কিন্তু আমরা এটা নন স্টপ দেখাবো। আমরা 2 দিন 2 রাত ওই ভবনের ভিতরে থেকে আমরা ছবি দেখেছি। মাঝখানে একটু বিরতি নিয়ে কেউ এসে একটু নাস্তা খেয়ে গিয়েছে, এরকম আর কি। তো আপনার আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হলো, এখন তো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিল্ম অ্যান্ড মিডিয়া ডিপার্টমেন্ট হয়েছে। আমি নিজেও কয়েকটা ডিপার্টমেন্টের সাথে যুক্ত। আমি মূলত শিক্ষকতা করি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি IUB-তে। আমি সেখানে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের অধ্যাপক, এবং ওইটার আন্ডারে যে ফিল্ম স্পেশালাইজেশন সেটা আমি দাঁড় করিয়েছি গত প্রায় 20 বছর ধরে চেষ্টা করে। তো এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টেলিভিশন অ্যান্ড ফিল্ম ডিপার্টমেন্ট, এটির যে প্রথম দিককার যে সিলেবাস রচনা, সেখানে আমি এবং প্রয়াত তারেক মাসুদ আমরা একত্রে কাজ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম ডিপার্টমেন্টের রূপরেখা তৈরি করার জন্যে 2010-11 সালে। পরে তো 11 সালে তারেক মাসুদ মারা গেলেন সড়ক দুর্ঘটনায়। এর বাইরে আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ফিল্ম ডিপার্টমেন্টের সিলেবাস, সেটি অনেকাংশে আমি রচনা করেছি, যদিও পরবর্তীতে তারা সেটা পরিবর্তন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় তাই TFP ডিপার্টমেন্টে এখন যেটা পড়ানো হয় সেটা আমাদের রচিত নয় আর কি, আমার বা তারেক মাসুদের রচিত নয়। তারা এখন যেটা পড়াচ্ছেন তারা তাদের নিজস্ব ধরনের একটা নতুন সিলেবাস পড়াচ্ছেন। আমার মনে হয় যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও ঠিক সেটাই হয়েছে।
তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওই বিভাগে আমি যুক্ত ছিলাম। ত্রিশাল যে নজরুল বিশ্ববিদ্যালয়, সেটির যে ফিল্ম ডিপার্টমেন্ট, সেটিরও আমি এক্সপার্ট কমিটির মেম্বার, ওদের সিলেবাস কমিটি এবং শিক্ষক নিয়োগ কমিটি সেগুলোর সদস্য। এরকম অনেক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট অনেকগুলো বিশ্ববিদ্যালয়। যাই হোক, কিন্তু আমি যেটা জানার চেষ্টা করছি আপনাদেরকে, এখন ছোট বড় ভালো মন্দ মিলিয়ে বাংলাদেশের প্রায় 15-20টা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের চলচ্চিত্র শিক্ষা কার্যক্রম চালু হয়েছে। আমি যে সময়টার কথা বলছি 1980-90 দশকে, সেই সময় এই ধরনের কোনো কার্যক্রম ছিল না, যে কারণে আমি ভর্তি হয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগে। কারণ তৎকালীন সময়ে এটি ছিল চলচ্চিত্রের নিকটবর্তী বিভাগ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় আমি ফার্স্ট হয়েছিলাম। তো ফার্স্ট হওয়ার কারণে আমি ডি ইউনিটের যে কোনো বিভাগেই সুযোগ পেতে পারতাম। তা আমার মনে আছে, আপনারা যারা ভর্তি, আমি জানি এখনও সেই নিয়ম আছে কিনা, 1, 2, 3 করে 3টা সাবজেক্ট চয়েস দিতে হয়, তাই না? আপনি 1 না পেলে 2 পাবেন, 2 না পেলে 3 পাবেন, এরকম। তা আমি শুধু 1 লিখেছিলাম, 2, 3 আর লিখি নাই, শুধু গণযোগাযোগ সাংবাদিকতা। তো তখনকার যারা শিক্ষক মণ্ডলী ছিলেন, অনেক প্রবীণ শিক্ষক, তারা আমাকে বলেছেন যে তুমি তো ইকোনমিক্স পড়তে পারো, তুমি ইংরেজি পড়তে পারো, তুমি ইন্টারন্যাশনাল রিলেশনস পড়তে পারো, তুমি গণযোগাযোগ সাংবাদিকতার মতো একটা পিছিয়ে পড়া ডিপার্টমেন্টে তুমি কেন ভর্তি হবে? এবং তুমি তো 2, 3 চয়েসও দাও নাই, একটাই চয়েস। অ্যাকচুয়ালি আমি 3বার লিখেছি গণযোগাযোগ সাংবাদিকতা 3বার লিখেছি, কারণ আমি জানি যে আমি অন্য কোনো বিভাগে পড়বো না। তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে একবার পরীক্ষা দিয়েছিলাম, আমি সেখানে নির্বাচিত হয়েছিলাম, কিন্তু আমি সেখানে যাইনি। তো যাই হোক, তো যেহেতু আমি গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগে পড়ব, তো সেজন্য আমি ওইভাবে ভর্তি হয়েছি। ওই সময়ে বা সম্ভবত এখনও গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের শিক্ষা দীক্ষার মান যে আমার খুব পছন্দ হয়েছে সেটা বলতে পারছি না। তো সব কিছু মিলিয়ে আমি বিভাগে খুব পড়াশোনা করিনি। আমি যদিও অনার্স এবং মাস্টার্সে দুটোতেই ফার্স্ট হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাস কমিউনিকেশন জার্নালিজমে, কিন্তু আমি বিভাগে হয়তো সময় দিয়েছি, কী বলবো, ক্লাস করেছি হয়তো 25% অর লেস। এখন বোধহয় আপনাদের সেই সুযোগ নাই। আমি শুনেছি এখন অ্যাটেন্ডেন্সের অনেক কড়াকড়ি নিয়ম, তখন সেটা ছিল না। তো কম ছিল আর কি, অন্তত বা বলা উচিত যে আমার অনেক প্রিয়ভাজন শিক্ষকেরা তারা আমাকে অনেক ছাড় দিয়েছেন, যে কারণে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনেক কম ক্লাস করে পাশ করে আসতে পেরেছি। কিন্তু আমার যেটা মূল শিক্ষা হয়েছে সেটা হচ্ছে ওই চলচ্চিত্র সংসদে, যেটা বলছিলাম যে ওই কী করে পথের পাঁচালী বা রসমন ছবির ক্যান নিয়ে আসছি আমরা সংগ্রহ করে, কিভাবে আপনারা দেখবেন যে আমার এই চালচিত্র বইটা যদি দেখেন, তো এইখানে আমার একটা আর্টিকেল আছে, সেটা হচ্ছে রসমন সিনেমা নিয়ে। পরবর্তীতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার আন্ডারে একজন স্টুডেন্ট, উনি রসমন সিনেমা নিয়ে পিএইচডি করেছেন। আমি এবং প্রফেসর গীতিয়ারা নাসরিন, আমরা দুজন তার পিএইচডি সুপারভাইজার ছিলাম। তো যাই হোক, তো আমি সেই ছাত্র জীবনের প্রথম একটা অন্যতম আর্টিকেল আমার লেখা, সেটা রসমন সিনেমা নিয়ে। আপনারা রসমন সম্পর্কে জানেন তো, জাপানিজ সিনেমা রসমন। তো ওই আর্টিকেলটা পরে ইংরেজি আমি লিখেছি বাংলায়, তখন আমি খুব ভালো ইংরেজি লিখতে পারতাম না। তো সেই আর্টিকেলটা পরে অনেক ভাষায় অনুদিত হয়েছে, এবং আমি শুনেছি যে অনেক জায়গায় এটা এখন পাঠ্য। আমার ওই রসমন সিনেমা নিয়ে যে আর্টিকেলটা, এর নাম হচ্ছে রসমন সাহিত্য যখন সিনেমা। এটা হচ্ছে অ্যাবাউট লিটারেরি অ্যাডাপ্টেশন। রসমন সিনেমাটা তো হচ্ছে রিউনোসুকে আকুতাগাওয়ার দুটি গল্প নিয়ে আকিরা কুরোসাওয়া সিনেমাটা নির্মাণ করেছেন। তো ওইটা নিয়ে আমার লেখাটা হচ্ছে যে কীভাবে লিটারেচার থেকে অ্যাডপ্ট করা হয়েছে। তো আমি যখন লিখি তখন আমি ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়ি। অ্যাকচুয়ালি আমার এই পুরো বইটাই মোটামুটি আমার ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়ার সময়কাই লেখা। আমি যখন দ্বিতীয় বর্ষে পড়ি 1990 সালে, আমি 1988 সালে ভর্তি হয়েছি। 1990 সালে আমার এই প্রথম বইটি প্রকাশিত হয়েছে। একই সাথে আমার মিছিলের মুখ সিনেমাটাও নির্মিত হয়েছে 1990 সালে, কাজ শুরু করেছি, এটি নির্মাণ সম্পন্ন হয়েছে 1991 সালে। তো মিছিলের মুখ সিনেমাটা নির্মাণ করার পরে এটি সে সময় বিশ্বের অনেক বড় বড় চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হয়। আমি তো তখন তরুণ ছাত্র, আমার বয়স 20 বছর, আমি সেকেন্ড ইয়ারে পড়ি ঢাকা ইউনিভার্সিটিতে। তা আমি ধরুন হাওয়াই ফিল্ম ফেস্টিভ্যালে আমন্ত্রণ পেয়েছি। আপনারা যে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজের নাম শুনে থাকবেন। আলী রিয়াজ আমার ডিপার্টমেন্টে আমার সিনিয়র, গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগে।
তো উনি অ্যাকচুয়ালি আমার এই মিছিলের মুখ সিনেমাটি প্রথম, তখন তো এখন তো আপনারা স্ক্রিনার সাবমিট করেন বা ভিমিও লিঙ্ক দিয়ে দিতে হয়, জানেন, বিভিন্ন ধরনের লিঙ্ক দিয়ে দিতে হয়। তখন তো ফিল্ম ফেস্টিভ্যালে সাবমিট করার জন্য অনেক কঠিন ছিল। তো রিয়াজ ভাই আমার পক্ষে এই মিছিলের মুখ ছবির কপিটি ঢাকা থেকে, তিনি তখন পিএইচডি করছেন হাওয়াইতে, হাওয়াই বিশ্ববিদ্যালয়ে, তো তিনি তখন সেইখানে নিয়ে যান। পরে হাওয়াই ফিল্ম ফেস্টিভ্যালে এটি প্রদর্শিত হয়। পরবর্তীতে আরও প্রায় 13টা আন্তর্জাতিক উৎসবে ছবিটি প্রদর্শিত হয়েছে। আমি এই ভূমিকাটা বলছি এই কারণে যে আমি কিভাবে এই পর্যায়ে আসলাম সেটি একটুখানি আপনাদেরকে বোঝানোর জন্য। তো আমি যখন মিছিলের মুখ সিনেমাটি নির্মাণ করি, তখন যখন বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়, কিছুক্ষণ আগে আমরা আলোচনা করছিলাম যে ফ্ল্যাশব্যাক বের করা দরকার, কিন্তু পর্যাপ্ত বিজ্ঞাপন পাওয়া যাচ্ছে না, তাই না? ডিওএফএস বিজ্ঞাপন খুঁজছে। তো আমি, এটা হলো মিছিলের মুখ ছবির ইংরেজি নাম হচ্ছে ফেস ইন দ্য মিলিয়ন্স। তো এটি যখন আপনার নির্মাণ করি, তখন আমার শুভানুধ্যায়ী বললেন যে ওখানে তো ইংরেজিতে কোনো একটা কী বলে আর্টিকেল দিতে হবে, নাহলে ওরা বুঝবে কীভাবে, তো একটা ছোটো প্রকাশনা করতে পারলে ভালো হয়। মোরওভার আমি যদিও ফিল্ম ফেস্টিভ্যাল থেকে আমন্ত্রণ পেয়েছি, কিন্তু দ্যাট ওয়াজ নট ফুললি ফান্ডেড। তো আমাকে আবার আপনার 50% ফান্ড করেছিল তৎকালীন সিঙ্গাপুর এয়ারলাইন্সের ঢাকা অফিস যারা আর কি, কিন্তু বাকি 50%টা তখনকার দিনে অনেক টাকা, 41,000 টাকা, মানে এয়ার ফেয়ার ছিল 82,000 টাকা, আমার এখনও মনে আছে। তো তখনকার দিনে 41,000 টাকা আপনারা কল্পনা করতে পারেন। আমি তখন টিউশনি করি, আমি মাসে 1,000 টাকা আর্ন করি তখন টিউশনি করে। তো সেখানে 41,000 টাকা হচ্ছে 50% এয়ার ফেয়ার। তো আমার শুভানুধ্যায়ীরা আমাকে বললেন যে রাজু, তোমাকে বিজ্ঞাপন সংগ্রহ করতে হবে। তো বিজ্ঞাপন সংগ্রহ করার জন্য, এবং তারা বিভিন্ন জায়গায় আমাকে রেফারেন্স দিয়ে পাঠান, কিছু বিজ্ঞাপন পাওয়া গেল, যাই হোক। কিন্তু এইটার কপি এখন আর পাওয়া যায় না। এটা আপনারা দেখতে পারেন, এইটা আমার সেই সময়কার ছবি, আমি ঢাকা ইউনিভার্সিটি পড়ি যখন আর কি। তো আপনার এবং এইখানে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী আমার মিছিলের মুখ ছবিটা দেখে, সিরাজ স্যার এখন তো বেঁচে আছেন স্যার, সিক্স স্যার আমার মিছিলের মুখ ছবিটা দেখে খুব আলোড়িত হন, এবং আলোড়িত হয়ে তিনি একটা আর্টিকেল লেখেন। সেটা হলো সেই সময়কার সংবাদ পত্রিকায়, তখনকার সংবাদ আমাদের আজকের প্রথম আলোর মতো। তো সংবাদ পত্রিকার ওই আর্টিকেলটা এখানে ইংরেজি অনুবাদ করে পরে ছাপানো হয়েছিল। তো এই প্রকাশনাটা আমি নিজের তত্ত্বাবধানেই করেছি। মানে আমি এটা আরেকটা কারণে বলছি, আমি কিছুক্ষণ আগে কথা প্রসঙ্গে বলছিলাম যে আমি শর্ট ফিল্ম ফোরামের প্রথম দিকে প্রকাশনা সম্পাদকের দায়িত্বে ছিলাম। আমি আপনার ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজের প্রকাশনা সম্পাদক ছিলাম, এবং এখন আমরা বাংলাদেশে যে দেখি বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালের যে ফেস্টিভ্যাল বার্তা বের হয় না, উৎসব বার্তা, সেই উৎসব বার্তা সর্বপ্রথম এই দেশে আমি শুরু করেছিলাম 1991 সালে আমাদের আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে। আমার পরে সেটা নুরুল আলম আতিক করেছেন, তারপরে আবার আমাদের জহিরুল ইসলাম কোচি করেছেন। এই তারা আমার পরবর্তী তারাও প্রকাশনা সম্পাদক আর কি, আমি যখন আপনার অস্ট্রেলিয়াতে পিএইচডি করতে গিয়েছি তারপরে। তো যাই হোক, তো আমি চলচ্চিত্র সংস্কৃতির মধ্য দিয়ে অনেক কিছু শিখেছি। এই কারণে যখন আপনাদের ডিওএফএসের কোনো কার্যক্রমে আমি ডাক পাই, তখন আমার কাছে এটা একটা বিশেষ ধরনের নিমন্ত্রণ বলে মনে হয়। এবং আমরা যেহেতু একাডেমিক্যালি ওই পর্যায়ে ফিল্ম নিয়ে পড়াশোনা করতে পারিনি, চলচ্চিত্র সংসদের অঙ্গনে আমি যেটা বলছিলাম, 27 ঘন্টার জার্মান ছবি দেখা থেকে শুরু করে আরও অসংখ্য ছবি আমরা দেখেছি। আমরা আলিয়াস ফাসেজে লুকিয়ে, তখন তো সেন্সরশিপের খুব মানে প্রবল কী বলবো আপনার প্রবল দাপট, সেন্সরশিপ বাদ দেওয়ার জন্য আপনার আমরা রাত 12টার পরে আলিয়াস ফাসেজের সিনেমা দেখি, যেন পুলিশ এসে ধরতে না পারে। আমাদের এখন যে এই প্রথম আলো পত্রিকার সাজ্জাদ শরীফ, সাজ্জাদ ভাই, আমি, তারেক ভাই, তারেক মাসুদ, তারেক শাহরিয়ার বলে আমাদের একজন লেখক এবং চলচ্চিত্রকার ছিলেন, আমাদের সবার নেশা ছিল। এ.কে.এম. জাকারিয়া এখন প্রথম আলো পত্রিকায় আছেন। আমরা ওরকমভাবে অনেক ছবি দেখেছি। তো আপনাদের প্রতি আমার যেটা অনুরোধ, সেটা হচ্ছে যে আপনাদের এখনকার যে জীবনযাপন, আপনাদের জীবনযাপনে এখন তো মিডিয়ার প্রাবল্যের মধ্যে আপনারা থাকেন। ইউ আর ফ্লাডেড বাই অল কাইন্ড অফ মিডিয়া, টু মাচ অ্যান্ড টু মেনি।
আমরা যেমন হয়তো অপেক্ষা করতাম একটা ভালো ছবি দেখার জন্য, আপনাদেরকে বিপরীত সমস্যায় ভুগতে হয় যে আজকে আমি কোনটা দেখব। আপনি চাইলে একটা গ্রিক ছবি দেখতে পারেন, আপনি চাইলে একটা ইটালিয়ান ছবি দেখতে পারেন, আপনি একটা টার্কিশ ছবি দেখতে পারেন। আমাদের সেই লাক্সারি ছিল না, আমাদের বরং অপেক্ষা করে থাকতে হতো। তো যাই হোক, তো আমি ওই জগৎটা সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দিলাম যে আপনারা যেই পথে হাঁটছেন সেই পথে আমাদের আগেকার যে চলচ্চিত্র সংসদ কর্মীরা তারা আরও অনেক কষ্ট করেছেন। এবং আমি বিশেষভাবে স্মরণ করি আমার শিক্ষক প্রয়াত আলমগীর কবিরকে। আলমগীর কবির 1960-এর দশকে লন্ডন থেকে প্রথমে চলচ্চিত্র মাধ্যমের উপরে উচ্চশিক্ষা গ্রহণ করে ঢাকায় আসেন। তিনি পিএইচডি করেন নাই, কিন্তু উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। করে তিনি ঢাকায় এসে তিনি ঢাকা ফিল্ম ইনস্টিটিউট বলে একটা ইনস্টিটিউট শুরু করেন, যেটি 70 দশকে কিছুদিন চলার পরে অনেকটা বন্ধ হয়ে যায়। 80-র দশকে কবির ভাই বিভিন্ন ফিল্ম সোসাইটির মাধ্যমে, ফিল্ম আর্কাইভের মাধ্যমে অনেক ধরনের কোর্স পরিচালনা করতেন। তা আমি কবির ভাই যতদিন বেঁচে ছিলেন, দুর্ভাগ্যবশত কবির ভাইকে আমরা হারিয়েছি তারেক মাসুদের মতোই সড়ক দুর্ঘটনায় 1989 সালে। তারেক মাসুদ তো সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 2011 সালে। তো আপনার কিন্তু কবির ভাই আমার প্রথম আপনার ফেস টু ফেস না, কবির ভাই মারা গেছেন হলো ফেরিতে গাড়ি দিয়ে দাঁড়িয়েছিলেন, পিছন থেকে ট্রাক এসে ধাক্কা দেওয়াতে গাড়ির ড্রাইভিং সিটে ছিলেন কবির ভাই, মোর্শেদুল ইসলাম ছিলেন তার সাথে। মোর্শেদুল ইসলাম গিয়েছেন ফেরির টিকিট কাটতে। তো সেখানে টিকিট কাটার পরে মোর্শেদ ভাই ঘুরে তাকিয়ে দেখেছেন যে আলমগীর কবির সহ গাড়িটা যমুনা নদীতে 40 ফিট গভীরে পড়ে যাচ্ছে। এটা 1989 সালের 20 জানুয়ারি। তো যাই হোক, তো আমার সৌভাগ্য যে কবির ভাইকে শিক্ষক হিসেবে পেয়েছি। তো এরকম আজকে আপনারা যেরকম চক্রে এসছেন, এইরকম অনেক পাঠচক্রে, অনেক কর্মশালায় কবির ভাইকে আমরা শিক্ষক হিসেবে পেয়েছি। তো আমি কি করে এই গবেষণার চক্রে আসলাম, এই চক্রান্তে আমি যুক্ত হলাম, সেটা একটু বলি আপনাদেরকে। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন আমার মূলত ইচ্ছে এবং স্বপ্ন যে আমি ফিল্ম মেকার হব। আমি মিছিলের মুখ নির্মাণ করেছি, এরপর আমি আরও 7-8টা ডকুমেন্টারি ফিল্ম নির্মাণ করেছি। আমার নির্মিত ছবি বাংলাদেশ থেকে প্রথম বুসান চলচ্চিত্র উৎসবে যায়, দ্বিতীয় বুসান চলচ্চিত্র উৎসবে প্রথম বাংলাদেশ থেকে একটি ছবি যায়, যেটা আমার নির্মিত ছবি, সেটা হচ্ছে ইমেজেস আন্ডার দি শ্যাডোজ। এটা হচ্ছে 1997-এর কথা। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে অস্ট্রেলিয়াতে মাত্র পিএইচডি শুরু করেছি। তো যাই হোক, কিন্তু আমি দেখা গেল যে আমি যেই মানের ফিল্ম ইনস্টিটিউটে আমি পড়াশোনা করতে চাই, সেই মানে আমি পড়তে চেয়েছিলাম টিশ স্কুল অফ আর্ট। এটা নিউ ইয়র্কের খুব নাম করা একটা ফিল্ম স্কুল। সেখানে সাধারণত স্কলারশিপ দেওয়া হয় না, অন্যদিকে ফি এত বেশি যে সেটি আমার পক্ষে বা আমার পরিবারের পক্ষে বহন করা অসম্ভব। তো কাজে আমি যেতে পারিনি। এরকম আরও বিভিন্ন ফিল্ম ইনস্টিটিউট থেকে আমি সুযোগ পেয়েছি। আমি অ্যাকচুয়ালি 1991 সালে পুনা ফিল্ম ইনস্টিটিউটে 1992 সালে আমি পুনা ফিল্ম ইনস্টিটিউটে ভর্তির জন্য নির্বাচিত হয়েছিলাম, কিন্তু ওই বছরই রাজীব গান্ধী নিহত হন। আমি যখন যাওয়ার কথা ভারতে পড়াশোনার জন্য, এবং তখন আমার এখানে ঢাকা ইউনিভার্সিটি অনার্সের শেষ পর্যায়ে আর কি। তো পরে আমি আর রাজীব গান্ধী মারা যাওয়ার পর পুরো ভারতে প্রচণ্ড দাঙ্গা হাঙ্গামা শুরু হয় রাজীব গান্ধী অ্যাসাসিনেটেড হওয়ার পরে, যে কারণে আমার পুনা ফিল্ম ইনস্টিটিউটে পড়তে যাওয়া হয়নি। তো এনিওয়ে, আমি অনার্স যখন শেষ করলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যখন আমি মাস্টার্স পড়ছি, তখন ইতিমধ্যে আমার ছবি দেখানোর জন্য আমি বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছি। তো সেখানে অনেক দেশ বিদেশের অধ্যাপকদের সাথে পরিচয় হয়েছে। তারা আমাকে পরামর্শ দিলেন যে ইউ শুড মুভ টু ডুইং এ পিএইচডি, নট টু ফিল্ম ইনস্টিটিউট। মানে ফিল্ম ইনস্টিটিউট বা ফিল্ম স্কুল যেগুলো, এগুলো তো হাই পেইং, এবং এগুলোর অনেক ফিসটা অনেক হাই। এটা সাধারণত স্পন্সর করে না, মানে স্কলারশিপ সাধারণত পাওয়া যায় না। পুনা ফিল্ম ইনস্টিটিউটে পাওয়া যায় বা পাওয়া যেত, এখন পাওয়া যায় কিনা আমি নিশ্চিত না। বাংলাদেশ সরকারের সাথে ভারত সরকারের একটা দ্বিপাক্ষিক চুক্তির অধীনে পুনা ফিল্ম ইনস্টিটিউটের স্কলারশিপের নিয়ম ছিল। তো আমি চিন্তাভাবনা শুরু করি, এবং মূলত এশীয় চলচ্চিত্রের একজন বড় বিশেষজ্ঞ আছেন, তার নাম হচ্ছে অধ্যাপক ক্রিস বেরি। ক্রিস বেরি এখন লন্ডনে কিংস কলেজের অধ্যাপক।
তো ক্রিস বেরি আমাকে বললেন, ক্রিস বেরি তখন অস্ট্রেলিয়াতে অধ্যাপক, মেলবোর্নে। তো ক্রিস বেরি আমাকে উৎসাহিত করলেন মেলবোর্নে যাওয়ার জন্যে, এবং তখন আমি মেলবোর্নে অ্যাপ্লাই করি এবং সৌভাগ্যবশত আমি পিএইচডি স্কলারশিপ পাই। এটা 1996 সালের কথা। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স শেষ করেছি মাত্র, করে আমি এখানে খণ্ডকালীন শিক্ষকতা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ সাংবাদিক বিভাগে। আমি খণ্ডকালীন শিক্ষকতা শুরু করেছি এবং আমি কী বলে পূর্ণকালীন শিক্ষক হিসেবে জয়েন করার কথা আর কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই সময়ে। আমার এই খণ্ডকালীন শিক্ষকতাকালে আমি স্টুডেন্ট হিসেবে পেয়েছি খালেদ মহিউদ্দিনকে। খালেদ মহিউদ্দিনকে চেনেন আপনারা? হায় আল্লাহ খালেদ। তো খালেদ মহিউদ্দিনকে পেয়েছি। আমাদের এখন ডক্টর আসাদ অধ্যাপক এখানে গণযোগাযোগ সাংবাদিকতায়, ডক্টর আসাদকে পেয়েছি। সামিয়া বলে আরেকজন স্টুডেন্ট পেয়েছিলাম, উনিও পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছিলেন। এরা সব আমার প্রথম ব্যাচের স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ওই 96-97 সালে। তারপর 97 সালে আমি পিএইচডি করার জন্যে অস্ট্রেলিয়াতে যাই এবং 2000 সালে যখন আমার পিএইচডি স্কলারশিপ শেষের দিকে, সেই সময় আমি ফিরে আসি ঢাকায়। এবং আমি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে না এসে তখনকার যে নতুন প্রাইভেট বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, অ্যাকচুয়ালি তারা আমাকে যোগাযোগ করেছিলেন আমি মেলবোর্নে থাকাকালীন, যে আমরা নতুন বিভাগ গঠন করছি, আপনি আমাদের এখানে এসে যোগ দেবেন কিনা। তা আমাকে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার শিক্ষক যারা, অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলী, অধ্যাপক সিতারা পারভীন, তারা চেয়েছিলেন যে আমি এখানে জয়েন করি, কিন্তু তাদের অনুরোধ কী বলবো একরকম না রেখে আমি এই নতুন বিশ্ববিদ্যালয় হিসেবে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে যাই। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি আইইউবি তখন খুবই ছোট। আমরা প্রথম দিকে 2001-02 সালে ধরেন আমি যখন ক্লাস নিতাম, আপনাদের চেয়ে আরও ছোটো গ্রুপ, 5-6 জনের গ্রুপ আমরা ক্লাসে পেতাম, এরকম ছিল 2001-02 সালে। তো এনিওয়ে, সো আপনার আমি যখন পিএইচডি গবেষণায় যাই তখন আপনারা জানেন যে গবেষণার জন্য প্রথমে তো লিটারেচার রিভিউ করতে হয়, ইতিপূর্বে কী কী প্রকাশিত হয়েছে সেগুলোর পর্যালোচনা করতে হয়। তো ওইগুলো যখন আমি পর্যালোচনা শুরু করলাম তখন দেখলাম যে দুটো জিনিস দেখলাম। একটি হচ্ছে যে আমাদের এখানে একাডেমিক্যালি চলচ্চিত্র অধ্যয়ন প্রায় কেউই করেননি। আমাদের এখানে চলচ্চিত্র অধ্যয়ন হয়েছে মূলত চলচ্চিত্র সংসদগুলোর মধ্য দিয়ে, সেটা হচ্ছে একটা কী বলা যায় ফিল্ম ক্রিটিসিজম, নট ফিল্ম স্টাডিজ। মানে ফিল্ম স্টাডিজ আর ফিল্ম ক্রিটিসিজমের মধ্যে তো পার্থক্য আছে। তো আমি ওই 90 দশকের শেষে যখন আমি আমার গবেষণা কাজ শুরু করি খুব সিরিয়াসলি, তার আগে আমি বেশ কিছু লেখালেখি করেছি। আপনারা ওই সময়কার বিভিন্ন পত্রপত্রিকায় বা জার্নালে দেখবেন, ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন প্রকাশিত জার্নালে আমার লেখা আছে। তো আপনার আমি লক্ষ্য করলাম যে আসলে ফিল্মকে গুরুত্ব দিয়ে যেই ধরনের গবেষণামূলক অধ্যয়ন সেটি আমাদের বাংলাদেশে শুরু হয়নি। তার একটা বড় কারণ তখন পর্যন্ত, যেটা খুব বিস্ময়কর অ্যাকচুয়ালি, আমরা বলছি ধরেন 2000 সালের কথা, আমার পিএইচডি শেষ হয়েছে 2004 সালে, মানে আমি পিএইচডি অর্জন করেছি 2004 সালে। এবং পিএইচডি অর্জন করাকালে আমি রিয়েলাইজ করলাম যে আমি বাংলাদেশে প্রথম পিএইচডি ইন ফিল্ম স্টাডিজ। ফিল্ম স্টাডিজে আমার আগে কেউ পিএইচডি করেন নাই। প্রয়াত আলমগীর কবির করতে পারতেন, আমাদের তানভীর মোকাম্মেল করতে পারতেন, মানে আমি আমার সিনিয়রদের কথা বলছি। সৈয়দ সালাউদ্দিন জাকি করতে পারতেন, যিনি পুনা ফিল্ম ইনস্টিটিউটে পরিচালনার উপর পড়াশোনা করে এসেছেন। তারা সবাই অত্যন্ত মেধাবী এবং চলচ্চিত্র মাধ্যম নিয়ে তারা অনেক গুরুত্বপূর্ণ চিন্তাভাবনা করেছেন। কিন্তু তারা একটা যে কি বলে একাডেমিক উচ্চতর ডিগ্রির মধ্য দিয়ে ফিল্ম মাধ্যমকে একটা অধ্যয়নের স্তরে নিয়ে আসা, সেটি ইতিপূর্বে সংগঠিত হয়নি। এবং এমনকি আমি যখন করেছি তখন আমরা যেটি দেখলাম, আমি যখন পিএইচডি করি মেলবোর্নে, ওখানে তো বাংলাদেশের এবং সাউথ এশিয়ার আরও অনেকে পিএইচডি করতে গিয়েছে। তো বিদেশে যেটা হয় যে সপ্তাহান্তে আপনার সাধারণত সবাই মিলিত হয়, প্রবাসী বাংলাদেশিরা। তো ওখানে মেলবোর্নে আমরা যারা বাংলাদেশি পিএইচডি স্টুডেন্ট ছিলাম আমরা বিভিন্নভাবে মিলিত হতাম। তো অনেকেই আমার খুব শুভানুধ্যায়ী, তারা আমাকে এসে বলতেন, সেই সময়ের কথা বলছি 1998-99 সালে, রাজু ভাই আপনি
আপনার সাবজেক্টটা চেঞ্জ করে ফেলেন। তা আমি সাবজেক্টটা চেঞ্জ করে ফেলবো মানে, বলে আপনি ফিল্ম নিয়ে পিএইচডি করবেন, এটা তো শুনতেও ভালো শোনায় না ফিল্ম। এবং আপনারা লক্ষ্য করে দেখবেন, আমি আমার বইয়ে লিখেছি যে সিনেমা ওয়াজ সিন অ্যাজ সিন, SIN, সিন, পাপ। আমাদের এখানে চলচ্চিত্র মাধ্যমকে মনে করা হতো অনেকাংশেই একটা আপনার কী বলে গুনাহ, তাই না? এমনকি আমি নিজে যখন বিবাহ করতে যাই, আমার শ্বশুরবাড়ির একটা পক্ষ তারা বলেছে ছেলে ফিল্ম করে, শর্ট ফিল্মের লোক, এ ছেলে তো চরিত্র ভালো হবে না বা নির্ভর করা যায় না। তো ফিল্ম মাধ্যমটা আমাদের, আমি এটা আরেকটা কারণে বলছি যে আমাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশ একটা প্রিডমিনেন্টলি মুসলিম, মডারেট মুসলিম কান্ট্রি, এবং আমরা একটা কি বলে, আমরা যদি ইংরেজিতে বলি এটা হচ্ছে একটা অ্যাগ্রেরিয়ান ইসলামিক কান্ট্রি। এখনও কৃষিভিত্তিক সমাজ। আমরা ঢাকায় বসে বার্গার খাচ্ছি, পিৎজা খাচ্ছি, কিন্তু আপনি গ্রামেগঞ্জে যান, যদিও গ্রামেগঞ্জে এখন বার্গার পিৎজা পৌঁছে গিয়েছে, কিন্তু গ্রামেগঞ্জের মানুষ অনেক বেশি কৃষিভিত্তিক, বা বলা উচিত আমাদের সমাজ আসলে কৃষিভিত্তিক সমাজ। তো সেই কৃষিভিত্তিক এবং ধর্মভিত্তিক যে সমাজ, তাই না? আপনারা যদি সৈয়দ ওয়ালিউল্লাহ লেখা দেখেন, লাল সালু, সৈয়দ ওয়ালিউল্লাহ বলেছেন যে এইখানে কী যেন বলে, আগাছার চেয়ে টুপি বেশি, তাই না? সরি, শস্যের চেয়ে টুপি বেশি, মানে আছে লাল সালু উপন্যাসের একটা বিখ্যাত উক্তি, এখানে শস্যের চেয়ে টুপি বেশি। এবং এখানে কিন্তু আমি যেটা বলছি যে অ্যাগ্রেরিয়ান ইসলামিক কান্ট্রি, কৃষিভিত্তিক ধর্মভিত্তিক কান্ট্রি, এটা সৈয়দ ওয়ালিউল্লাহ এক বাক্যে বলে দিয়েছেন যে এখানে টুপি আছে, এখানে শস্য আছে। তো এখন সেই সমাজ থেকে কেউ 2004 সালের আগে চলচ্চিত্র মাধ্যমের উপরে পিএইচডি করার দুঃসাহস দেখান নাই। বা এমনকি আমি যখন আপনার কি বলে এই দুঃসাহস করেছি, আমিও তখন নিশ্চিত জানতাম না যে আসলে আমার পেশাগত সাফল্য হবে কিনা। সত্যি কথা বলতে পেশাগত সাফল্যের চিন্তা করে এই পথে আগাইনি। আমি যেটা আপনাকে বলছি যে আমার ড্রিম ছিল আই উইল বি এ প্র্যাকটাইজিং ফিল্ম মেকার। আমি প্র্যাকটাইজিং ফিল্ম মেকার হতে পারিনি, সেই কারণে আমি গবেষক এবং অধ্যাপক হয়েছি। নাজির আহমেদ, যিনি ছিলেন ঢাকা FDCর প্রথম ফাউন্ডার অপারেটিভ ডিরেক্টর পাকিস্তান আমলে 1957 সালে, নাজির আহমেদের একটা বিখ্যাত উক্তি আছে। অ্যাকচুয়ালি আমরা আমাদের শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের পাবলিকেশন এটা পাবলিশ করেছিলাম। নাজির ভাই বলেছিলেন যে যে পারে সে করে, যে পারে না সে শিখায়। So I ended up being a film professor, এবং I use the term ending up, which is not a respectable term. আপনারা বুঝতে পারছেন যে আমি শিক্ষকতায় এসেছি। আজকে আপনারা আমার সম্পর্কে যদি গুগল করেন, আমার সম্পর্কে উইকিপিডিয়া পেজ আছে, আমার IMDb পেজ আছে, আমার লিঙ্কডইন তো আছেই, আমার অনেক স্কলারলি পেজ আছে। আপনারা আমার নাম দিয়ে যদি সার্চ করেন, আমার নামে আরেকজন ফিল্ম ডিরেক্টর আছেন, তারও কিছু পেজ পাবেন, কিন্তু আপনাকে একটু ফিল্টার করে দেখতে হবে। তো সেখানে আমার বিভিন্ন কি বলবো সো কল্ড গবেষণার সাফল্য গাথা আপনারা সেখানে পাবেন, যে আমি কোন দেশে গিয়েছি, কোন দেশ থেকে পাবলিকেশন হয়েছে, কতগুলি ইন্টারন্যাশনাল পাবলিকেশন আমি করেছি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাস্তবতা হচ্ছে আজকে আমার অনুজ বন্ধু লেনির এখানে আছে, উনি আছেন। বাস্তবতা হচ্ছে যে যদি আমি চলচ্চিত্র নির্মাতা হতে পারতাম তাহলে বোধহয় আমি চলচ্চিত্র গবেষক এবং অধ্যাপনার দিকে আসতাম না। কিন্তু ইভেন আমি তো 1995-98 সালের কথা বলছি, যখন আমি কি বলে আমার পথ বদল করেছি। আমি 1990 থেকে 1998 পর্যন্ত আই ওয়াজ এ প্র্যাকটাইজিং ফিল্ম মেকার। আমার একটা ছোট অফিস ছিল এলিফ্যান্ট রোডে, প্রতিশব্দ কমিউনিকেশন সেন্টার। সেখান থেকে আপনারা গুগল করলে পাবেন বা IMDbতে গেলেও পাবেন। সেটা হচ্ছে আমি সেখান থেকে প্রায় 8-10টা ফিল্ম তৈরি করেছি আমার নিজের, প্লাস আমার বন্ধুদের ছবি কিছু প্রডিউস করেছি সেখান থেকে কতগুলো। আমি বুসান ফেস্টিভ্যালের কথা বলেছি, কিন্তু আরও অনেকগুলো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আমি ছবি নির্মাণ করে ইউরোপিয়ান অ্যানথ্রোপোলজিক্যাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে জুরি অ্যাওয়ার্ড পেয়েছি 1998 সালে। তো তারপরেও আমি এই ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিংয়ের পথে আর হাঁটতে পারিনি। এটা কি বলবো,
একই সাথে সাফল্য এবং ব্যর্থতা। মানে সাফল্য যদি বলি তাহলে আপনার আমি ধরুন চলচ্চিত্র অধ্যাপনা এবং গবেষণার যেই পর্যায়ে গিয়েছি এবং বিশেষ করে বাংলাদেশ ফিল্ম কালচারকে আমি যে অবস্থানে নিয়ে যেতে পেরেছি সেটি আপনার হয়তো সম্ভব হতো না আমি যদি ফিল্ম মেকিংয়ে থাকতাম। হয়তো আমি আমার নিজের কাছে আরও পরিতৃপ্ত থাকতাম। কিন্তু আপনার যেই বইটির জন্য আজকে আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন সেটি হচ্ছে বাংলাদেশ সিনেমা অ্যান্ড ন্যাশনাল আইডেন্টিটি। এটি আমার পিএইচডি গবেষণা থেকে পরবর্তীতে বইয়ের রূপ দিয়ে লন্ডন থেকে প্রকাশিত হয়েছে। প্রথম সংস্করণ 2015 সালে, দ্বিতীয় সংস্করণ হয়েছে 2018 সালে। বইটি আনফর্চুনেটলি এখনও পুরোপুরি বাংলায় অনুবাদ করা হয়নি। বাংলা অনুবাদ করা হলে ঢাকা থেকে এটি প্রকাশ করা সম্ভব হবে। তো এই কারণে আমার মনে হয় যে বাংলাদেশে বইটি একটু কম আলোচিত, কিন্তু সৌভাগ্যক্রমে বিশ্বব্যাপী এই বইটি অনেক জায়গাতে পড়ানো হয়। কাজ চলছে। আমার কয়েকজন পিএইচডি মাস্টার্স স্টুডেন্ট তারা আপনার অনুবাদের চেষ্টা করছেন। আর ইউপিএল, প্রথমা এরা সবাই আগ্রহ দেখাচ্ছে, বাংলা একাডেমি এরা সবাই প্রকাশ করতে চায়, কিন্তু বইটা যদি মানে একবার অনুদিত হলে পরে আর কি। তো এখন এই প্রসঙ্গে আসি, সেটা হলো যে আমার বইয়ের যে শিরোনাম এটা অ্যাকচুয়ালি এই অনুবাদটা বোধহয় আপনারাই করেছেন, আধুনিকতার সন্ধানে বাংলাদেশের চলচ্চিত্র ও জাতীয় পরিচয়। মূল বইটার শিরোনাম হচ্ছে বাংলাদেশ সিনেমা অ্যান্ড ন্যাশনাল আইডেন্টিটি ইন সার্চ অফ দ্য মডার্ন। এই ইংরেজি টাইটেলটার সুষ্ঠু বাংলা করাটা একটু কঠিন। মানে আমি বলছি যে এখানে যেটা করা হয়েছে এটা অনেকটা ভাবানুবাদ আকারে করা হয়েছে বলা যায় আর কি। তো যাই হোক, কিন্তু যেটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে যে বাংলাদেশের সিনেমাকে নিয়ে আপনার জাতীয় পরিচয় এবং আধুনিকতার রিলেশনশিপটা কী সেটা আমি বোঝার চেষ্টা করেছি, এবং সেটা আমি বোঝার চেষ্টা করেছি একটা অনেক বড় কনটেক্সটে। আমার এই বইটা মূলত পুরো 20 শতক ধরে আমাদের এই দেশে সিনেমা মাধ্যমের যে সামাজিক ইতিহাস তার একটা ধরন আমি তুলে ধরেছি। পুরো 20 শতক জুড়ে মনে করুন 1890-এর দশক থেকে, অ্যাকচুয়ালি 20 শতকের বেশি, 2000 আমি এই বইটির লেখা শেষ করেছি 2014 সালে, 2015 সালে প্রকাশিত হয়েছে। তো 2014 সাল পর্যন্ত তথ্য এখানে আছে। নতুন সংস্করণ বের হলে হয়তো আরও পরবর্তী 10 বছর তো চলে গিয়েছে, সেটা হয়তো আমরা সবকিছুই তো ওই চলচ্চিত্রের শক্তিকে ব্যবহার, ঠিক যেমন অ্যাটম বম, ঠিক যেমন কলমের শক্তি, ছুরির শক্তি ব্যবহার করে ভালো খারাপ দুটোই হয়। হ্যাঁ, তো সেই জায়গায় আমি বলছিলাম যে মানে দ্যাট হ্যাজ টু বি অলসো আ কনভিকশন দ্যাট অবশ্যই হ্যাঁ ইউ হ্যাভ টু অলসো বি ইন দ্য মেক। আমরা কন্টিনিউ করব। আপনাদের ওই রুমে যারা ছিল ওরা আসবেন এদিকে? আচ্ছা, লেনিন কোন ফিল্ম ফেডারেশনে ছিলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি একটা অনুদান পেয়েছেন না রিসেন্টলি নাকি? স্বল্প দৈর্ঘ্য না পূর্ণ দৈর্ঘ্য? আচ্ছা আচ্ছা। আপনার ঘ্রাণ ছবিটাও কি অনুদান প্রাপ্ত ছিল? আচ্ছা আচ্ছা। না, তার মানে আপনার স্ক্রিপ্টগুলো খুব ভালো হয়, যে মানে নির্বাচক মণ্ডলী যেটা আমি ট্রাই করি বা আমি যেটা টানে আর আমাদের শিল্প মাধ্যমে সিনেমা ছাড়া অন্য শাখাগুলো অনেক ম্যাচুর। পেইন্টিংস বলেন, ছবি আঁকা বলেন, কবিতা বলেন, সাহিত্য বলেন, আমাদের মানে ফিল্মটাই আগে।
যে কারণে থমকে গেছে, হ্যাঁ, আগিয়ে ছিল, তা নাহলে কখনো আসেনি কিভাবে নিবে? আমি বলছি ওই অর্থে যে ধরেন আমি চেষ্টা করেছি যে আসলে ঠিক সাহিত্য থেকে আসলে কিছু লেখা শুরু করা। যে একদম মানে আমাদের গল্পের ক্রাইসিস আমাদের এই সময়ে আমাদের ঢাকায় বা আমরা যারা সিনেমা করছি সামাও হয়তো এই ফিনিক্স পাখি যেটা, এটাও কোনো গল্প নিয়ে? হ্যাঁ, ও, এটা মাসুদুল্লাহ, মানে মাসুদ ভাই হলো যে কোন মাসুদ? মাসুদুল হক, আচ্ছা। ইয়ে ছিল, ডিজি ছিল। হ্যাঁ, আমার ক্লাসমেট। ও, ছিলেন আচ্ছা ভালো রাইটার ও। আচ্ছা। কালিও কলম প্ল্যানিং মিনিস্ট্রিতে আছে কোথায় আছে? আমি সম্ভবত প্ল্যানিং মিনিস্ট্রিতে আছে আচ্ছা আচ্ছা আচ্ছা। মাঝে বিজেপির ইয়ে ছিল। ও, আচ্ছা, আচ্ছা। রশিদ ভাই ছিল জিএম, ও ছিল এমডি। আচ্ছা। আপনার গানটা ওনার লেখা ও, তাই নাকি? গানটা মানে মূল গল্পটা ছিল যে পিতারা বন্ধু শোকে সন্তানটা কামাকে পিতারা বন্ধু শোকে আচ্ছা আচ্ছা ওটা থেকে অ্যাডাপ্টেশন করে আচ্ছা আচ্ছা। ও, ঘরে ফেরাটা তো পুরো বিভূষণ আচ্ছা এটাও না secret। আচ্ছা আচ্ছা। ও, আর এর ভিতরে আরেকটা ছবি শেষ করেছি জাস্ট এখন এটার স্টার্ট করেছি জমা দেওয়ার জন্য আচ্ছা একটি কাঁঠাল গাছের বিক্রি করা আচ্ছা। অনেকটা এনভায়রনমেন্টাল ফিল্ম বাট ভেরি ইন্টারেস্টিং মানে খুবই আমার কাছে মনে হয় যে অসাধারণ যে কয়েকটা ছবি করেছে তার চেয়ে আমার সবচেয়ে প্রিয় সবচেয়ে আপন ছবি এটা এখনো লঞ্চ করিনি দুবাই তো আসলে আমরা আমাদের লাকি যে আপনাদের ওই জেনারেশনগুলো পেয়েছিলাম তার সারিয়ে কথা বলেন তার নির্বাহী বললেন বা মুর্শিদ ইসলাম বললেন মানে একটা আসলে মোটিভেশন লাগে সো মানে কাউকে দেখে মানে আমি কাউকে দেখে উদ্বুদ্ধ হতে হয় সো এই মানে ওনাদের সহচর্যাটাই ছিল একবার উদ্বুদ্ধ রাজু ভাইরা ছিলেন কিন্তু এরা কি কারণে কিসের টানে এখানে চলে আসে ছবির টানে কিসের টানে যেখানে কোনো অর্থ নাই বৃত্ত নাই হ্যাঁ সেই টানে কোনো মাছির মতো চলে আসে তো ওই যে একটা ভাইব্রেশন সেটাই আসলে আমাদেরকে ছবি বানানোর জন্য নিয়ে যায় নট যে আসলে এটা আর্থিকভাবে কোনো যে আমরা যখন পড়েছি তখন তো আসলে টিভি কালচারও ছিল না না। তো থ্রু লাভ ভালোবাসা থেকে হ্যাঁ। ভালোবাসা থেকে এখন ধরেন অনেকগুলো ইয়ে হয়েছে হ্যাঁ এখন ফিল্মে পড়লে ইউনিভার্সিটি আছে হ্যাঁ। অনেকগুলা মিডিয়াম আছে যেখানে আসলে জব করা যায় জি। তো সবাই একটা ক্যারিয়ার হিসাবে নেয়। হ্যাঁ। কিন্তু আমরা তো তো ক্যারিয়ার হিসাবে না। চিন্তা করি। বা ক্যারিয়ার কিছু হবে সেরকমও ভাবিনি আগে। ভাবিনি। হ্যাঁ, সেটাই। তাহলে আমার মনে হয় আমরা তাহলে কন্টিনিউ করি। হ্যাঁ, যেহেতু তো বিষয়টা অনেক হ্যাঁ। ভারী একটা বিষয়। হ্যাঁ, আমি একটু হ্যাঁ যতটা সম্ভব সংক্ষেপে আমি একটু বলার চেষ্টা করি। সেটা হচ্ছে আপনার আমার যে এই গবেষণা কাজটা সেটি হচ্ছে যে বাংলাদেশের যে নেশন স্টেট জাতিরাষ্ট্র এটার সাথে আধুনিকতার কী সম্পর্ক এবং তার সাথে সিনেমার কী সম্পর্ক। আমি একটু যদি ব্যাকগ্রাউন্ডে গিয়ে বলি সেটা হচ্ছে এটাই আপনি দেখার চেষ্টা দেখার চেষ্টা করেছি। আমি যদি ব্যাকগ্রাউন্ডে গিয়ে বলি যে সিনেমাকে আমাদের এখানে দেখা হয়েছে কতগুলো মানে ঘেরাটোপের মধ্যে। ঘেরাটোপ কীরকম? একটা হলো ধরেন যে একটা আর্টিস্টিক ঘেরাটোপ, মানে একটা বড় গোষ্ঠী আছেন ইনক্লুডিং আমাদের ফিল্ম সোসাইটির ফাউন্ডার অ্যান্ড ফ্রেন্ডসরা, সেটা হচ্ছে যে সিনেমা ইজ অ্যান আর্ট মিডিয়াম, তাদের কাছে এটা হচ্ছে শিল্পকলার মাধ্যম। আরেকটা ঘেরাটোপ হচ্ছে সিনেমাকে ইন্ডাস্ট্রি হিসেবে দেখা। সিনেমা হচ্ছে একটা কি বলে কমার্শিয়াল মাধ্যম বা একটা বিজনেস, যেটা মূলত এফডিসি ভিত্তিক যে সিনেমাগুলো নির্মিত হতো, এখন তো এফডিসি ভিত্তিক সিনেমা খুব কমই মানে কম নির্মিত হচ্ছে, কিন্তু এফডিসি ইউজ টু বি আমাদের এখানে এই বাণিজ্যিক জনপ্রিয় ধারার চলচ্চিত্র নির্মাণের মূল কারখানা। তাহলে আপনার একটা গোষ্ঠী মনে করছে বা মনে করেছে যে চলচ্চিত্র মাধ্যম হচ্ছে শিল্পকলা মাধ্যম, আর্ট। আরেকটা গোষ্ঠী হচ্ছে ইন্ডাস্ট্রি অর বিজনেস অর কমার্স, প্রফিট মেকিং টুল, সেই হিসেবে তারা দেখেছে সিনেমাকে। এটা শুধু আমাদের এখানেই নয়, বিশ্বব্যাপী সিনেমাকে সাধারণত মোটা দাগে দুটি ভাগে বিভক্ত করা হয়। একটা হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট আর্ট সিনেমার ধারা, আরেকটি হচ্ছে আপনার এই ইন্ডাস্ট্রি ভিত্তিক কমার্শিয়াল পপুলার সিনেমার ধারা। আমাদের যারা চলচ্চিত্র নিয়ে চিন্তাভাবনা করেছেন, লেখালেখি করেছেন, তারা বহুলাংশেই এই দুটি ক্যাম্পে বিভক্ত।
এর মধ্যে সত্যি কথা বলতে আর্ট ক্যাম্পটা বেশি বলশালী, কারণ আর্ট ক্যাম্পটা তো চলচ্চিত্র সংসদ আন্দোলন থেকে শক্তি পেয়েছে। অনেক চলচ্চিত্র সংসদ কর্মী তাদের, আপনারা যেরকম ডিইউএফএস থেকে ফ্ল্যাশব্যাক বের করেন, আমরা চলচ্চিত্র ফিল্ম সোসাইটি থেকে চলচ্চিত্রম বলে পত্রিকা বের করতাম। ঋত্বিক ফিল্ম সোসাইটি, যেটি তানভীর মোকাম্মেল, মানজার হাসান মুরাদরা পরিচালনা করতেন 1990-এর দশকে, ওনারা বের করতেন মন্তাজ বলে একটি পত্রিকা। তো এরকম প্রায় বড় বড় ফিল্ম ক্লাব বা ফিল্ম সোসাইটিগুলো বিভিন্ন ধরনের পত্রিকা বের করেছে, এবং সেইগুলোতে সিনেমার যে নন্দনতাত্ত্বিক ধারা, মনে করুন কী বলে ঋত্বিক চলচ্চিত্রে শিশু প্রতিমার ব্যবহার, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন নন্দনতাত্ত্বিক আলোচনা তারা পরিবেশন করেছেন। এই ধারার শক্তিশালী ধারা। আর অন্য যে ধারাটার কথা বলছি, বাণিজ্যিক পপুলার ধারা, সেইটা মূলত পুষ্ট হয়েছে নিউজ পেপারের মাধ্যমে। এখন তো ভিজুয়াল মাধ্যমের জয় জয়কার, বিভিন্ন ধরনের কী বলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইত্যাদি আমরা দেখে অভ্যস্ত। অতীতে যখন ধরুন 1980-90-এর দশকের কথা বলছি, তখন তো ছিল আপনার সংবাদপত্র খুব শক্তিশালী মাধ্যম। তো সংবাদপত্রের পাতায় সবসময় একটা বিনোদন পাতা থাকতো, তাই না? সেখানে মনে করুন যে শাবানা হজ করতে যাচ্ছেন থেকে শুরু করে আপনার কবরী কেন চুলে নতুন বাহার নিলেন, এই ধরনের এখনও আপনারা দেখবেন। অ্যাকচুয়ালি পত্রিকার পাতায় আসে না অনেক নিউজ, যে কী যেন বলে অপর্ণা কেন জাপানে চলে গেলেন। অপর্ণা ঘোষ বলে একজন অভিনেত্রী, আমি আজকে প্রথম আলোতে দেখছিলাম, প্রথম আলোর আনন্দ পাতায় একটা নিউজ করেছে যে অপর্ণা ঘোষ এখন অভিনয় ছেড়ে দিয়ে তিনি জাপানে একটা স্কুলে শিক্ষকতা করেন। তো সেটা একটা নিউজ। তো যাই হোক, তো এইভাবে আপনার কমার্শিয়াল পপুলার ধারাটা পুষ্ট হয়েছে। তো আপনারা, আমি যেটি করব, আমার এই বইটি লিখতে আমার প্রায় সময় লেগেছে, মানে পিএইচডিকালীন সময় থেকে শুরু করলে এটা প্রায় 10 বছরের উপর আমার সময় লেগেছে। মাঝখানে আমি অন্য কিছু কাজও করেছি, কিন্তু মূলত এই বইয়ের তথ্য সংগ্রহ থেকে একেবারে সম্পূর্ণভাবে লন্ডন থেকে প্রকাশ করতে এটা প্রায় আপনার 10-12 বছর সময় লেগেছে, এবং পরে 2015 সালে প্রকাশিত হয়েছে। তো এইখানকার যে চ্যাপ্টারগুলো আমি কিভাবে এগিয়েছি, এই পুরো ধারণাটা, সেটা আমি আজকে আপনাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করছি। তো জি, আপনি যেহেতু পিএইচডির উপর নির্ভর করেছেন, নিশ্চয়ই আরো অনেক তথ্য ছিল, এবং আপনি পুস্তক আকারে মানুষের কাছে নেওয়ার জন্য অনেক কিছু আপনাকে বোধহয় এটা থেকে সরিয়ে রাখতে অবশ্যই, হ্যাঁ, সরিয়ে রাখতে হয়েছে। সেগুলো হয়তো আমি অন্যভাবে অন্য জায়গায় প্রকাশ করেছি। মানে এই বই ছাড়াও আপনারা যদি মানে অনুসন্ধান করতে উৎসাহী হন, তাহলে দেখবেন আমার রচিত বিভিন্ন প্রবন্ধের সংখ্যা 100-র উপরে। এর মধ্যে যেগুলো আমরা বলি আপনার হচ্ছে পিয়ার রিভিউড জার্নাল, যেগুলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের বিভিন্ন রকমের কী বলে প্রমোশনে কাজে লাগে, সেরকম আমার 50টার উপরে আমার প্রকাশিত আর্টিকেল আছে। যেই কারণে আমি সম্ভবত মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন সাবজেক্টে বাংলাদেশের অন্যতম তরুণ অধ্যাপক আর কি। আমি যখন ফুল অধ্যাপক হই তখন আমার বয়স 41 বছর। অথচ আমাদের এখনও অনেক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছেন যারা 41 বছরের চেয়ে বেশি। তো এনিওয়ে, তো মূল কথা একটু ফিরে যায়, সেটা হলো যে তো এখন আমরা বাংলাদেশের চলচ্চিত্র মাধ্যমকে এই দুইটা ধারায় আমরা দেখে এসেছি। আমি কিছুক্ষণ আগে যেটা আপনাদেরকে বলছিলাম, সেটা হচ্ছে বাংলাদেশের যে সমাজ, এটা লার্জলি একটা মডারেট মুসলিম অ্যান্ড রিলিজিয়াস পপুলেশন। এইখানে সিনেমা মাধ্যমকে, মানে আমরা যেটা বলছি আর্ট ভার্সাস ইন্ডাস্ট্রি, এটা কিন্তু অনেকটা আরবান মিডল ক্লাসের মধ্যে সিনেমা নিয়ে দেখাশোনা জানাশোনা। আপনি যদি গ্রাম পর্যায়ে যান, তাহলে মেজরিটি পিপল সিনেমা মাধ্যমকে মানে না আর্ট না ইন্ডাস্ট্রি কোনোভাবেই তারা কিন্তু আসলে রিকগনাইজ করে না, এমনকি আজকেও করে না, তাই না? যেটা খুব অদ্ভুত। আমি জানি না আপনারা যারা ফিল্ম সোসাইটির সাথে আছেন আপনাদের পরিবার এটাকে কীভাবে দেখে, কিন্তু আমি ধারণা করছি যে আপনি যদি কী বলে ফিল্ম সোসাইটি না করে পাখি দেখা ক্লাবের সদস্য হন, বার্ড ওয়াচিং, অথবা এমনকি ফুটবল ক্লাবের সদস্য হন, হ্যাঁ, তবুও তারা হয়তো খুশি হবে ফিল্ম ক্লাবের চেয়ে আর কি, যে ফিল্ম এই মাধ্যমটা নিয়ে নানান প্রশ্ন ইত্যাদি। তো এইসব কারণে আমাদের দেশে সিনেমাকে একটু মানে পিছিয়ে পড়তে হয়েছে সামাজিক দৃষ্টিভঙ্গির কারণে। কিন্তু এই একই কারণে আমি যেটা এখানে বলার চেষ্টা করেছি,
সেটা হলো সিনেমাকে আমি যদি শুধু আর্ট বলি অথবা শুধু ইন্ডাস্ট্রি বলি, তাহলে সিনেমা মাধ্যমের যে শক্তি, এটাকে আমরা অনেক খর্বিত করে দেখছি। সিনেমা মাধ্যমের শক্তি আসলে অনেক বেশি। আমরা যদি 1917 সালের তৎকালীন সোভিয়েত ইউনিয়নে ফেরত যাই এক মুহূর্তের জন্য, তাহলে দেখব যে ভ্লাদিমির ইলিচ লেনিন, যিনি বলশেভিক রেভলিউশন করে আপনার সোভিয়েত ইউনিয়নে সমাজতান্ত্রিক বিপ্লব সংগঠিত করলেন, তার প্রথম দিককার বক্তব্য ছিল ফিল্ম ইজ দি মোস্ট ইম্পর্ট্যান্ট মিডিয়াম ফর আস। সোভিয়েত ইউনিয়ন যেটা ছিল তৎকালীন 15টার বেশি, এখন তো সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টার বেশি দেশ হয়েছে। অ্যাকচুয়ালি ইউক্রেন অলসো ওয়াজ পার্ট অফ ফর্মার সোভিয়েত ইউনিয়ন। সেই কারণেই এখন তাদের মধ্যে দ্বন্দ্বটাও বেশি আর কি। আমাদের গ্রামের দিকে হয় না যে সৎ ভাইয়ের সম্পত্তি নিয়ে, হ্যাঁ, এক ভাই কাজিন ব্রাদার, একটা ধরেন কি বলে বর্ডারটা সুচিহ্নিত না আর কি, ওইরকম ইন এ ওয়ে ইউক্রেন অ্যান্ড রাশিয়া আর লাইক বিগ ব্রাদার লিটল ব্রাদার, অনেকটা সেরকম রিলেশনের মধ্যে দীর্ঘ অনেক বছর ধরে আছে তারা, যেখানে তাদের মধ্যে একটা লাভ হেট রিলেশনশিপ আছে। তো এনিওয়ে, তো আমরা দেখি যে 1917 সালেই লেনিন বলেছিলেন যে সিনেমা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। 1919 সালে মস্কোতে বিশ্বের প্রথম ফিল্ম ইনস্টিটিউট, যেটা হচ্ছে ভিজিআইকে, সেটি প্রতিষ্ঠিত হয়। 1930-এর দশকে সিনেমা নিয়ে অধ্যয়নের জন্য ক্যালিফোর্নিয়াতে প্রথম ফিল্ম ডিপার্টমেন্ট 1936 সালে ক্যালিফোর্নিয়া ইউসিএলএতে প্রথম আপনার ফিল্ম ডিপার্টমেন্ট শুরু হয়ে যায় 1936 সালে। তো এরকমভাবে সিনেমা মাধ্যমের যে শক্তি এবং বিশেষ করে সামাজিক শক্তি, সেটি প্রকাশিত হয়েছে। আমি খুব অল্প সময়ের জন্য একটু আপনাদেরকে যদি সোশ্যাল থিওরিতে নিয়ে যাই, সেটা হচ্ছে এই যে সামাজিক শক্তি, ইংরেজিতে অ্যাকচুয়ালি এটাকে বলে সোশ্যাল ইনস্টিটিউশন। আমরা যে সোসাইটিতে থাকি, এনি সোসাইটি ইজ এ মিক্সচার অফ মেনি ডিফারেন্ট সোশ্যাল ইনস্টিটিউশনস। এই যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় অঙ্গনে বসে আজকে কথা বলছি, বিশ্ববিদ্যালয় এক ধরনের সোশ্যাল ইনস্টিটিউশন, বা এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো এক ধরনের সোশ্যাল ইনস্টিটিউশন। মসজিদ এক ধরনের রিলিজিয়াস সোশ্যাল ইনস্টিটিউশন। কচিকাচার মেলা, আমি উদাহরণত বলছি, বা বিশ্ব সাহিত্য কেন্দ্র, এটা আরেক ধরনের সোশ্যাল ইনস্টিটিউশন। আমরা যে আপনার সিনেমা হলগুলো, বা শুধু হল তো হলো কংক্রিট নির্মিত হল, কিন্তু সিনেমা অ্যাজ এ মাধ্যম, ইট ইজ অলসো এ সোশ্যাল ইনস্টিটিউশন। যে কোনো সমাজ গঠিত হয় অনেক ভিন্ন ভিন্ন ধরনের সামাজিক সংস্থা বা সোশ্যাল ইনস্টিটিউশন দিয়ে। আমরা এই তত্ত্ব পেয়েছি 1980-90-এর দশকে, বিশেষ করে 80-র দশকে ফ্রেঞ্চ ফিলোসফারদের কাছ থেকে, লুই আলথুজার, আপনার মিশেল ফুকো, এদের কাছ থেকে আমরা এটা পেয়েছি। এখন এই সোশ্যাল থিওরিকে আমরা যদি সিনেমার ক্ষেত্রে চিন্তা করি, তাহলে সিনেমা অ্যাজ এ সোশ্যাল ইনস্টিটিউশন আর্ট কিংবা ইন্ডাস্ট্রির চেয়েও আরও বৃহৎ। কীভাবে বৃহৎ আমি বলি আপনাদেরকে। সেটা হলো, মনে করুন যে একজন খুব ইসলামিক পার্সন, উনি জীবনে কোনো সিনেমা দেখেন না, কিন্তু উনি কি শাকিব খানকে চেনেন না? শাকিব খানের সাথে অপু বিশ্বাসের কী সমস্যা হয়েছে সেই বিষয়ে কি তিনি জানেন নাকি জানেন না? হ্যাঁ, তিনি হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, তিনি শাকিব খানের কোনো সিনেমা দেখেন নাই, কিন্তু শাকিব খান যে একাধিক বিবাহ করে বিভিন্ন রকমের কি বলে ইলিসিট রিলেশনশিপে প্রশ্নবিদ্ধ, সেটি কিন্তু তিনি জানেন। সালমান শাহর যে কেস, এটা এত বছর পর আবার পুনরুজ্জীবিত হচ্ছে, তাই না? আপনারা দেখেছেন পত্রিকায় সালমান শাহের কেসটা পুনরুজ্জীবিত হচ্ছে। সেইখানে ওই কি বলে, তার যে হত্যাকারী বলে চিহ্নিত কয়েকজন, বা মানে যাদেরকে অভিযুক্ত করা হয়েছে আর কি, তাদেরকে আবার দেশ ত্যাগে বাধা দেওয়া, কি তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তো এমনকি আপনি যখন পথ দিয়ে হেঁটে যান, আপনি যদি ফার্ম গেটে যান, আপনি সিনেমা হলে ঢোকেন বা না ঢোকেন, আপনি আনন্দ সিনেমা হলের সামনে কিছু অশ্লীল পোস্টার আপনার দৃষ্টি আকর্ষণ করবে, তাই না? তো আমি অশ্লীল হোক শ্লীল হোক, কিন্তু আপনার এই যে ছবিমালা, এইগুলো কিন্তু আমাদের সোসাইটির পার্ট, তাই না? শাকিব খান আমাদের ভালো মন্দ মিলে এই সোসাইটির পার্ট, অনন্ত জলিল আমাদের এই সোসাইটির পার্ট, তারেক মাসুদ আমাদের এই সোসাইটির পার্ট। তো আমি যেটা বলতে চাই আপনাদেরকে, সেটা হলো সিনেমা অ্যাজ এ মিডিয়াম অ্যান্ড অ্যাজ এ সোশ্যাল ইনস্টিটিউশন, এইটার ব্যাপ্তি খালি চোখে যতটুকু দেখা যায় তার চেয়ে আসলে অনেক বেশি। আজকে আপনি যদি পশ্চিমবঙ্গে যান, পশ্চিমবঙ্গে মোর রিসেন্টলি বাংলাদেশের অনেক আর্টিস্টরা গিয়ে অভিনয় করছেন, আমাদের জয়া আহসান এবং অনেকে। কিন্তু আপনি পশ্চিমবঙ্গের গ্রামেগঞ্জে যদি যান,
তারা বাংলাদেশের একজন আর্টিস্টকে চেনে, তার নাম হচ্ছে অঞ্জু ঘোষ। আপনারা অঞ্জু ঘোষের নাম শুনেছেন? বেদের মেয়ে জ্যোৎস্না। আসুন, তো আপনার কি যেন বিখ্যাত গান আছে না, বেদের মেয়ে জ্যোৎস্নাকে নিয়ে গান আছে। তো যাই হোক, তো আপনার পশ্চিমবঙ্গে সেই 90 দশক থেকেই আপনার আমাদের বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তারা অঞ্জু ঘোষ বলে একজন অভিনেত্রীকে চেনে। আপনারা তো অনেক তরুণ, আমি নিশ্চিত না যে আপনারা অঞ্জু ঘোষের পোস্টার বা ছবি দেখেছেন কিনা, কিন্তু দেখেছেন কেউ কেউ। এবং তার মানে তার চিন্তা করেন যে আপনি যেই অভিনেত্রীর হয়তো কোনো সিনেমা দেখেন নাই, কিন্তু তার না, বা সত্যি কথা বলতে আমি যদি এভাবে বলি যে অঞ্জু ঘোষকে অভিনেত্রী হিসেবে খুব সম্মানের চোখে দেখা হয় না। অঞ্জু ঘোষের সিনেমা আমরা যারা কিশোর তরুণ ছিলাম ওই সময়, আমি বলছি 80-90 দশকে, আমরা স্কুল পালিয়ে অঞ্জু ঘোষের ছবি দেখতাম, অনেকটা এক টিকিটে 2 ছবি দেখার মতো। আপনারা কখনো এক টিকিটে 2 ছবি দেখেছেন কিনা? তো সুমন্ত দেখেন নাই, সুমন্ত ভালো ছেলে। তো এখন আরও, হ্যাঁ, এখন অবশ্য ওই সময় যেটা প্রয়োজন ছিল, এখন যেহেতু আরও অনেক অল্টারনেটিভ সুযোগ আছে, সেই জন্য হয়তো আর এক টিকিটে 2 ছবির প্রচলন নাই। এক টিকিটে 2 ছবি হচ্ছে হয়তো একটা ভালো ছবি, একটা খারাপ ছবি, কিন্তু বেশিরভাগ লোক যেত খারাপ ছবিটাই দেখার জন্য আর কি। হ্যাঁ, তারপর ভিসা কাজ শুনো। তো তো এই যে ধরেন সিনেমা হলের গণ্ডি পেরিয়ে, এখন তো বাংলাদেশের সিনেমা হলের সংখ্যা অনেক কম, কিন্তু সিনেমা অ্যাজ এ ম্যাস মিডিয়াম এটার ব্যাপ্তি কিন্তু আসলে অনেক বেশি। আপনি যদি এই কি বলে আমাদের একেবারে কাটপিস ফিল্ম কালচার থেকে শুরু করে আমাদের তারেক মাসুদের মাটির ময়না পর্যন্ত যদি দেখেন, বা আপনাদের ইউনিভার্সিটি বেসড অনেক শর্ট ফিল্ম কালচার আছে, আপনাদের অনেকে আছেন যে নিজে নিজে রাত জেগে শর্ট ফিল্ম তৈরি করে, পকেটের পয়সা খরচ করে, হ্যাঁ, নিজের কষ্ট করে, আপনি নিজের কী বলে কষ্টার্জিত হয়তো বৃত্তির টাকা দিয়ে। আমি যেমন আপনাদেরকে মিছিলের মুখ ছবির কথা বলেছি, আমি আমার টিউশনি করা টাকা জমিয়ে সেদিন আমি মিছিলের মুখ ছবি তৈরি করেছি। তখনকার দিনে আমার বাজেট ছিল 24,000 টাকা 1990 সালে, কিন্তু তখন 24,000 টাকা অনেক বড় অঙ্কের টাকা। আমি তখন 1 মাস ছাত্র পড়িয়ে 800-1000 টাকা আর্ন করতাম, আর ইউনিভার্সিটি থেকে আমি বৃত্তি পেতাম বোধহয় 200 টাকা না কত যেন এরকম। তো আপনার সেইভাবে ধরেন টাকা জমিয়ে, এবং আমার বন্ধুরা সবাই মানে শ্রম দিয়েছেন। এই যে নুরুল আলম আতিক ছিলেন আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আপনার হ্যাঁ সারোয়ার ছিল আমার সাথে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, জাকারিয়া ছিল আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এখন প্রথম আলোতে আছেন, সালাউদ্দিন লাভলু বিনা টাকায় এডিট করে দিয়েছেন। তো এরকম আপনার সব বন্ধুরা মিলে আমাকে এটা সহায়তা করেছেন, সেইভাবে আমি ছবিটা তখন করতে পেরেছি আর কি। তো যাই হোক, তো আমি বলছি যে এই যে একটা আন্ডারগ্রাউন্ড ফিল্ম কালচার আছে, সেখান থেকে শুরু করে এক ধরনের কি বলে আপনার ওই কাটপিস কালচার আছে, মেইন স্ট্রিম সিনেমা হল ভিত্তিক বাণিজ্যিক পপুলার সিনেমা আছে, আর্ট সিনেমা কালচার আছে। সেইখানে তারা কী বলে অস্কারে কিছুই পাঠানো হবে, কেন বাড়ির নাম শাহানা পাঠানো হলো, সাবা ছবি পাঠানো হলো না, তাই না? এগুলো নিয়ে বিতর্ক করার লোক আছে। তো এই নানা রকমের জনগোষ্ঠী মিলিয়ে সিনেমা মাধ্যমের সাথে জড়িত একটা বিশাল বলয় আছে, এবং এই বলয়ের যে প্রভাব, এটা আপনার বাণিজ্যিকভাবে যদি ছোট হয়, এখন বাণিজ্যিকভাবে বাড়ছে সিনেমার ব্যাপ্তি, কিন্তু আপনার বাণিজ্যিকভাবে যতটুকুই হোক, কিন্তু মোট কথা আপনি যদি দেখেন যে রিলিজিয়ান ইজ এ সোশ্যাল ইনস্টিটিউশন, আপনি যদি দেখেন যে এডুকেশন ইজ এ সোশ্যাল ইনস্টিটিউশন, স্পোর্ট ইজ এ সোশ্যাল ইনস্টিটিউশন, ঠিক একইভাবে সিনেমা ইজ অলসো এ সোশ্যাল ইনস্টিটিউশন। তা আমার প্রথম যেটা মানে কনসেপচুয়াল পজিশনিং, সেটি হচ্ছে যে সিনেমাকে আমরা শুধুমাত্র শিল্পকলা অথবা শিল্প / বাণিজ্য সেইভাবে না দেখে এটাকে আমরা বৃহত্তর বলয়ে দেখতে হবে। যেই ব্যক্তি জীবনে কোনো সিনেমা দেখছেন না, আসলে তিনিও কিন্তু সিনেমার বলয়ের বাইরে নন। যেই হুজুর সকালবেলা খালি নামাজ পড়েন, তিনিও ফেরার সময় কিন্তু একটু দাঁড়িয়ে একটা সিনেমার পোস্টার দেখেন, বা এসে হয়তো সঙ্গোপনে তার স্ত্রীকে বলেন যে আজকে একটা পোস্টার দেখে আসছি। স্ত্রী হয়তো ওই পোস্টার মতো যান না, স্ত্রী আরও বেশি পর্দার মধ্যে আছেন। কিন্তু আমি যেটা বলবো সেটা হলো যে সিনেমা অ্যাজ এ ভিজুয়াল মিডিয়াম, এটা রিচ অনেক ডিপ অ্যান্ড ওয়াইড। আমাদেরকে প্রথমত
সেটা একটু বুঝতে হবে। এখন আমি যেটা এই বইয়ে করার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে এই সিনেমা মাধ্যম 1890-এর দশকে আবিষ্কৃত হলো ইউরোপে, সেইখান থেকে ক্রমে ক্রমে এটা আসলো আমাদের তৎকালীন অবিভক্ত বাংলায়। 1895 সালে প্যারিসে লুমিয়ের ক্যাফে বলে একটি ক্যাফেতে প্রথম আপনার লুমিয়ের ক্যাফে, প্যারিসের একটি ক্যাফেতে লুমিয়ের ব্রাদার্স দুই ভাই তারা আপনার চলচ্চিত্র প্রদর্শন করলেন, আপনারা নিশ্চয়ই জানেন। তার এক বছর আগে নভেম্বর 1894 সালে বার্লিনের উইন্টার গার্ডেনে সেখানে আরও দুই ভাই, তারা ম্যাক্স ব্রাদার বলে, সেই ম্যাক্স ব্রাদাররা কিন্তু আপনার প্রথম ফিল্ম শো করেছিলেন। আনফর্চুনেটলি তাদের সেই ফিল্মের কোনো কপি পাওয়া যায় না, যে কারণে তাদেরকে আমরা বলি ইতিহাসের আনসাং হিরো, অবিনিন্দিত নায়ক, যার জন্য কেউ গান গায় না আর কি। তো এরকম চলচ্চিত্রের ইতিহাস এবং বিশ্ব ইতিহাসেই, বাংলাদেশের ইতিহাসেও এরকম অনেক অবিনিন্দিত নায়ক আছে, আনসাং হিরো আছে। তো এনিওয়ে, তো 1895 তো আবিষ্কার হলো। আবিষ্কার হওয়ার পরে এই মাধ্যম ছড়িয়ে পড়তে শুরু করলো বিশ্বের বিভিন্ন দেশে। লুমিয়ের ব্রাদাররা দুইজন, লুই লুমিয়ের, অগুস্ট লুমিয়ের, তারা শুধু মানে সিনেমা প্রজেক্টর এবং প্রিমিটিভ ফিল্ম ক্যামেরাই আবিষ্কার করলেন না, তারা এক ধরনের অন্টারপ্রেনিয়র ছিলেন। তারা বিশ্বের 17টা দেশে তাদের আবিষ্কৃত এই নতুন ম্যাজিক নিয়ে ভ্রমণ করা শুরু করলেন, 17টা বড় শহরে। তারা আমাদের কাছাকাছি এসেছিলেন সাংহাই এবং বোম্বেতে, সেই সময়ে এশিয়াতে। তো বোম্বে থেকে সিনেমা প্রযুক্তি আসলো কলকাতায়, কলকাতা থেকে আলটিমেটলি 1898 সালে আমাদের পুরনো ঢাকায় আপনার ক্রাউন থিয়েটারে প্রথম চলচ্চিত্র প্রদর্শিত হয়। সেইখান থেকে আমাদের সিনেমার যাত্রা শুরু। আমি আমার এই বইয়ে কয়েকটা কাজ করার চেষ্টা করেছি। একটা তো হচ্ছে একটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক টু আন্ডারস্ট্যান্ড বাংলাদেশ সিনেমা ইন এ লার্জার সোশ্যাল অ্যান্ড কালচারাল পার্সপেক্টিভ। এটা হচ্ছে আমার মেইন অবজেক্টিভ, যেটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। হোপফুলি বাই দি এন্ড আরও কিছুক্ষণ বললে এটা কিছুটা পরিষ্কার হবে আপনাদের কাছে। আরেকটা কাজ আমি করেছি, সেটা হলো আমাদের এখানে চলচ্চিত্র ইতিহাসের যে অনেকগুলো ডার্ক হোল আছে সেইগুলোকে চিহ্নিত করার চেষ্টা করেছি। ডার্ক হোল কীরকম, ধরেন যে 1898-এর পরে আমরা স্মরণ করি হচ্ছে 1898 ক্রাউন থিয়েটারে পুরনো ঢাকায় ফিল্ম প্রদর্শিত হলো। 1900 সাল থেকে, কেউ কেউ বলেন 1899 সাল থেকে, হীরালাল সেন বলে আমাদের মানিকগঞ্জের কাছে একজন জন্মগ্রহণকারী ফটোগ্রাফার, তিনি প্রথম ফিল্মিং শুরু করলেন 1899 সাল অনওয়ার্ডস। দি ফ্লাওয়ার অফ পার্সিয়া তার বিখ্যাত প্রথম দিককার সেই নির্মিত ছবি, ওই লুমিয়ার ব্রাদার্সের মতো। তিনি বলা যায় আমাদের এই অঞ্চলের ভারতীয় উপমহাদেশের লুমিয়ার ব্রাদার্স। তো সেটির কথা আমরা জানতে পারি। তারপরে আমরা আর বেশি জানতে পারি না। তারপরে আমরা চলে যাই 1913 সালে, যখন ঢাকায় প্রথম সিনেমা হল নির্মিত হলো। সেটা যে পুরনো ঢাকায় সাবিস্তান বলে সিনেমা হল ছিল। এটি আমার মনে হয় বছর দশেক আগে 2014-15 সালে বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু এটা 100 বছরের উপরে চলেছে। 1913 থেকে মনে করেন 2015, 102 বছর এটি চলেছে। এটা আমাদের তৎকালীন পূর্ব পাকিস্তানের বা ইস্ট বেঙ্গলের প্রথম সিনেমা হল। এটা 1913 সালে প্রতিষ্ঠা হয়েছে। 1927 এবং 1931 সালে ঢাকার নবাব পরিবার একটি স্বল্পদৈর্ঘ্য সাইলেন্ট শর্ট ফিল্ম এবং একটি পূর্ণদৈর্ঘ্য সাইলেন্ট ফিল্ম নির্মাণ করেন, সুকুমারী এবং লাস্ট কিস। তো এইগুলো সব আমরা জানতে পারছি কিন্তু ইতিহাসের পাতা থেকে। এগুলো আমার আবিষ্কৃত নয়, কিন্তু আমি কতগুলো প্রশ্ন উত্থাপন করেছি। যেমন একটা হচ্ছে আপনার যে 1899 থেকে 1913 সালের মধ্যবর্তী যে সময়টা, ওই সময়টায় কী ঘটেছিল। 1913 থেকে 1927 সালের যে মধ্যবর্তী সময়, সেই মধ্যবর্তী সময়টায় কী ঘটেছিল। এর চেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমাদের যে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাস নিয়ে বেশ কিছু বই লেখা হয়েছে, বিশেষ করে বাংলায়। দেখবেন যে মির্জা তারিকুল কাদেরের বই আছে, অনুপম হায়াতের বই আছে, সৈয়দ সালাউদ্দিন জাকি আর্টিকেল লিখেছেন, হ্যাঁ, কবির ভাইয়ের ফিল্ম ইন বাংলাদেশ, হ্যাঁ, ফিল্ম ইন পাকিস্তান, যেটি পরে ফিল্ম ইন বাংলাদেশ হয়েছে। প্রথমে ছিল 1969 সালে কবির ভাইয়ের প্রকাশিত বইয়ের নাম হচ্ছে সিনেমা ইন পাকিস্তান 1969-এ। পরে 1979-এ আমাদের এই বাংলা একাডেমি থেকে প্রকাশ করেছেন, সেটার নাম হচ্ছে ফিল্ম ইন বাংলাদেশ। বইটার কপি এখন কোথাও পাওয়া যায় না, আমাদের অনেকের কাছে আছে এটা, বা আপনি বাংলাদেশ ফিল্ম আর্কাইভে পাবেন, সম্ভবত ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরিতেও আছে। তো আপনার আর বাংলা একাডেমি লাইব্রেরি থাকার কথা। এটা প্রকাশক বাংলা একাডেমি, এই ফিল্ম ইন বাংলাদেশ বইটার।
তো এই বইগুলো প্রকাশিত হয়েছে 1979, 1987 সালে অনুপম হায়াতের বই, 1993 সালে মির্জা তারিকুল কাদেরের বই, তারপরে গিয়ে জাহাঙ্গীরনগরের একজন অধ্যাপক আছেন আমিনুল ইসলাম না আমিনুর রহমান, উনার প্রকাশিত বই আছে, ইত্যাদি অনেক বই আছে। কিন্তু এই সবগুলো বইতে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস কিভাবে শুরু হলো তার একটা সূচনা বিন্দু তারা স্থাপন করেছেন। সেটি হচ্ছে 1956 সালে নির্মিত মুখোমুখোশ। মুখোমুখোশ বলে ঢাকায় প্রথম একটা সাউন্ড ফিচার ফিল্ম তৈরি করেছিলেন আব্দুল জব্বার খান। এটি হচ্ছে কিন্তু 1947-এর পরে, যখন আমরা ইস্ট পাকিস্তান সেই সময়ে। তো এই ছবিটাকে গুরুত্ব দিয়েছেন প্রায় সবাই, যে দিস ওয়াজ দি স্টার্টিং পয়েন্ট অফ আওয়ার মানে ফিল্ম কালচার ইন দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, মানে আমাদের ইস্ট পাকিস্তান অথবা বাংলাদেশের। তারা ইস্ট পাকিস্তান অ্যাকচুয়ালি বলেননি, তারা বাংলাদেশেরই বলেছেন। অনুপম হায়তের বইয়ের শিরোনাম হচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস। এটি বিএফডিসি থেকে, আমাদের বাংলাদেশের এফডিসি থেকে প্রকাশিত হয়েছে 1987 সালে। পরবর্তী এটার আবার আরও অন্যান্য কিছু প্রকাশনী আবার এই একই বইটাই আবার রিপিট করে প্রকাশ করেছে, একই মানে কোনো রকম পরিবর্ধন ছাড়া। তো এনিওয়ে, তো এইগুলো তো সবাই বলছেন। আব্দুল জব্বার খান নির্মিত মুখোমুখোশ ছবি হচ্ছে আমাদের এই অঞ্চলের, আমাদের বাঙালি মুসলমানের বা বাংলাদেশের, বাঙালি মুসলমান অ্যাকচুয়ালি তারা পরিষ্কার বলেন নাই, কিন্তু বাংলাদেশের প্রথম নির্মিত চলচ্চিত্র। প্রশ্ন জাগে যে 1931 সালে যেই আপনার লাস্ট কিস নির্মিত হলো, ওইটা একটা ফিচার ফিল্ম ছিল। ওইটাতেও আপনার মানে পাত্রপাত্রে অভিনয় করেছেন। ওইটা অ্যাকচুয়ালি আমাদের তৎকালীন যে বড় রাজনৈতিক নেতা শেরে বাংলা একে ফজলুল হক, তিনি এই ছবিটা উদ্বোধন করেছিলেন 1931 সালে পুরনো ঢাকার মুকুল সিনেমা হলে, যেটি হচ্ছে এখন আমার মনে হয় চিত্রামহল কি এখন আছে কিনা, চিত্রামহল সিনেমা হলে এদের অভিষেক অনুষ্ঠান হয়েছিল এই 1931 সালে। কিন্তু আপনারা দেখবেন ইতিহাসের পাতায় এই বড় বড় ঐতিহাসিক সাহিত্যিক যারা লিখেছেন, তারা মুখোমুখোশ নিয়ে সবসময় কনসার্ন এবং হাইলাইট করছেন, কিন্তু তার আগে পরের ঘটনাকে তারা হাইলাইট করছেন না। কেন করছেন না? তার কারণ হচ্ছে যে আমরা সবাই, বা বলা যায় যে ঐতিহাসিকেরা সবসময় পদচারণা করেন একটা জাতীয় ঐতিহাসিক পরিমণ্ডলে, তাই না? মনে করেন যে তারা তো এই ইতিহাসটাকে, এবং একই সাথে যেটা বলা দরকার সেটা হচ্ছে ইতিহাস, আমি সাধারণত বোর্ডে লিখে দেখিয়ে দিই, যে আপনি যদি হিস্ট্রি শব্দটা লেখেন তাহলে দেখবেন যে হিস্ট্রির মধ্যে স্টোরি আছে, তাই না? আমি এই যে এখানে হিস্ট্রি ওয়ার্ডটার মধ্যে দেয়ার ইজ দি ওয়ার্ড স্টোরি। তো আমরা হিস্ট্রি বলে যা কিছু আপনার জেনে বুঝে আসছি এত বছর ধরে, এইগুলো অনেক ক্ষেত্রেই কিন্তু আসলে গল্পগাথা কোন সেন্সে, যে হিস্ট্রি অলওয়েজ লিখিত হয় আপনার মুছে দেবে না, আচ্ছা তখন মুছে নেব, এখানে রেখে দেবেন। তো আপনার আমরা যদি খেয়াল করি, হিস্ট্রি সবসময় লেখা হয় কিন্তু পরে, তাই না? হিস্ট্রি হচ্ছে কি? হিস্ট্রি হচ্ছে অ্যাকচুয়ালি রেকর্ডিং অফ দ্য পাস্ট। এই রেকর্ডিংটা কে করছেন? পরে গিয়ে কেউ করছেন, তাই না? ধরুন আমি 1971 দেখিনি, 1971 সালে আমার বয়স 1 বছর, আমার জন্ম হয়েছে 1970 সালে, কিন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার থিসিস করেছি অন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। তো আমি যখন তরুণ গবেষক হিসেবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নিয়ে গবেষণা করছি, আমি তো আর কী বলে সত্যিকার অর্থে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র দেখি নাই, কোনো সুযোগই নেই। আমার বয়স 1 বছর, মুক্তিযুদ্ধের সময়ে। তা আমি কি করেছি, আমি আমার গবেষণার মধ্য দিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এক ধরনের একটা স্টোরি আমি মেক করেছি। এটা যখন প্রকাশিত হয়েছে, সত্যি কথা আমি আমার মাস্টার থিসিস এখনও প্রকাশ করিনি, কিন্তু যদি প্রকাশিত হয় তাহলে আপনার এটিকে কিন্তু অনেকেই পড়বেন হিস্ট্রি হিসেবে, কিন্তু এটা হচ্ছে জাকির হোসেন রাজুর দৃষ্টিতে দেখা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ইতিহাস, তাই না? আবার ধরুন যে সৈয়দ আবুল মকসুদের দৃষ্টিতে দেখা আরেকটা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ইতিহাস আমরা পেয়েছি, আরেকজনের দৃষ্টিতে আমরা আরেক ধরনের পাবো। তো যেটা বলার কথা সেটা হচ্ছে হিস্ট্রি ইজ অলওয়েজ বায়াসড। হিস্ট্রি অলওয়েজ হচ্ছে আপনার প্রেজেন্টিস্ট,
আমরা প্রেজেন্ট টাইমে আছি না, আমরা প্রেজেন্ট টাইম থেকে পাস্টকে দেখি, তাই না? কিন্তু প্রেজেন্টিস্ট আমি বলছি, কোনটা? এটা পার্মানেন্ট মার্কার? না না, আমার এটা পার্মানেন্ট না। আমি তো এটা আমার ক্লাসরুমে ব্যবহার করি, আমার পকেটে আছে আর কি। যে হ্যাঁ, ও না না, এটা আমি সাধারণত ক্লাসে ব্যবহার করি, কারণ ওই কালো রঙটা, হ্যাঁ কালো রঙটা অনেক সময় চোখে পড়ে না, যে আমি ব্লুটা সাথে ব্যবহার করি। তো আপনার আমরা কি করছি, প্রেজেন্ট টাইমে বসে পাস্টকে রি-রেকর্ডিং করছি। রি-রেকর্ডিং যখন করছি, আমরা আসলে আমাদের বর্তমানের যে প্রয়োজন, সেই প্রয়োজনটাকে মেটানোর জন্য অনেক সময় পাস্টকে ব্যবহার করি। অনেক সময় কি, মানে সত্যি কথা বলতে বেশিরভাগ সময়ই আমরা, মনে করেন আজকে আমি প্রয়াত আলমগীর কবিরের কথা বলছি, আজকে আমি শ্রদ্ধা সহকারে প্রয়াত তারেক মাসুদের কথা বারবার বিভিন্নভাবে উল্লেখ করছি। ওনারা তো আজকে নাই, ওনারা জানবেনও না যে জাকির হোসেন রাজু আমাদেরকে শ্রদ্ধা সহকারে স্মরণ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ ছাত্রছাত্রীর সামনে, তাই না? মানে আমি যেটা বলার চেষ্টা করছি যে পাস্টের যে পিপল, তাদের কিন্তু আজকে আমরা তাদেরকে কীভাবে স্মরণ করছি সেটা নিয়ে আর কোনো কী বলবো লজিক্যালি কনসার্ন নাই, মানে কনসার্ন দেখানোর কোনো উপায় তো নাই, বাস্তবতা এরকমই মানে রূঢ়। কিন্তু আমরা যারা প্রেজেন্ট, আমাদের তো নিড আছে, তাই না? সত্যি কথা বলতে যতটুকু না আলমগীর কবিরের প্রয়োজন বা তারেক মাসুদের প্রয়োজন, তার চেয়ে বেশি আজকে জীবিত জাকির হোসেন রাজুর তাদেরকে প্রয়োজন, তাই না? আমি তাদের রেফারেন্স দিয়ে আপনাদের সামনে বাংলাদেশের চলচ্চিত্র অধ্যয়নের একটা বড় কাঠামো এবং পরিসর শেয়ার করার চেষ্টা করছি, তাই না? তার মানে এইটাও তো আমার একটা প্রেজেন্ট নিড, এই মুহূর্তের নিড। সেই জন্য আমি পাস্টের কিছু লোকের রেফারেন্স দিচ্ছি আপনাদেরকে। তো ইতিহাসের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো আপনার যে স্টোরি লাইক ইতিহাস অনেকটা প্রেজেন্ট সময়ের যে মানুষগুলো, তাদের নিড ফুলফিলমেন্টের জন্য সাধারণত রেকর্ডিং অ্যান্ড রি-রেকর্ডিং হয়, রাইটিং অ্যান্ড রি-রাইটিং হয়, যার ফলে অ্যাবসোলিউট অবজেক্টিভ হিস্ট্রি বলে কিছু নাই, বা অ্যাবসোলিউট অবজেক্টিভ হিস্ট্রি কখনো হতে পারে না। কারণ হলো হিস্ট্রি তো কারো না কারো লেন্স দিয়ে দেখা, তাই না? আজকে ধরুন আমরা এই কি বলে আমাদের আগের সরকারের কর্মকাণ্ডকে সমালোচনা করছি, তারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে অনেকটা কি বলে নিজস্ব একটা বলয়ের মধ্যে তারা নিয়ে এসেছিলেন, মুক্তিযুদ্ধের বৃহত্তর ইতিহাস উপেক্ষিত হয়েছে, সেটা অবশ্যই সত্যি। কিন্তু আমি বলছি আপনার যে আবার অন্য আরেকটা গোষ্ঠী বা আরেকটা দল, তারাও কিন্তু ক্ষমতায় এসে এই ধরনের কাজ করতে পারে বা করতে পারে না, এমন আমরা বলতে পারি না আর কি। তার কারণ হচ্ছে যে হিস্ট্রির এটা একটা কি বলবো, আপনারা শুনেছেন যে ইতিহাসের বড় শিক্ষা, যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, হ্যাঁ, ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। তো সেদিক থেকে দেখলে আপনার ইতিহাস অ্যাজ এ রেকর্ডিং অফ দ্য পাস্ট ইভেন্টস অলওয়েজ হ্যাজ বিন রিইন্টারপ্রেটেড। তো এখন আমি ফিরে আসি যে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস যে বইগুলো লেখা হয়েছে, সেখানে ঘুরে ফিরে আমরা কেন আব্দুল জব্বার খান এবং তার যে প্রথম নির্মিত ছবি মুখোমুখোশ, এটাকে এত গুরুত্ব সহকারে দেখতে পেয়েছি ইতিহাসের পাতায়? তার বড় কারণ হচ্ছে যে আব্দুল জব্বার খান 1980-90-এর দশকে তখনও বেঁচে ছিলেন। স্বাধীন বাংলাদেশে অ্যাকচুয়ালি আব্দুল জব্বার খান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়ে আমাদের চলচ্চিত্র বিভাগের দায়িত্বে ছিলেন, চলচ্চিত্র বিভাগের একটা উচ্চ পদে ছিলেন, তাই না, মুক্তিযুদ্ধের পরপর। এবং পরবর্তীতে তিনি এফডিসিতে আরও সিনেমা নির্মাণ করেছেন, যদিও মুখোমুখোশ তার সবচেয়ে উল্লেখযোগ্য চলচ্চিত্র। তো আমরা যেটা দেখি আপনার সেটা হচ্ছে যে আব্দুল জব্বার খান নিজে জীবিত ছিলেন, মুখোমুখোশ সিনেমাটা তখনও ইন সার্কুলেশন ছিল, এখনও আছে, আপনারা চাইলে ইউটিউবে একটা ভার্সন দেখতে পাবেন, যদিও খুব মানে ভালো ভার্সন না, কিন্তু ছবিটা দেখা যায় আর কি, ইউটিউবে পাওয়া যায়। আর সব মিলিয়ে 1980-র দশকে বাংলাদেশের যে জাতিরাষ্ট্র, যে ন্যাশন স্টেট, তারা যেই জাতীয় আধুনিকতার স্বরূপটা তুলে ধরার চেষ্টা করছিল, সেই জাতীয় আধুনিকতার স্বরূপের সাথে এই আব্দুল জব্বার খান এবং তার নির্মিত 1956 সালের যে মুখোমুখোশ, এটা খুব মানে সঠিকভাবে কী বলে রিপ্রেজেন্টেড হয়।
তাই না? আমি কি বলার চেষ্টা করছি বুঝতে পারছেন যে প্রত্যেক মানে নেশন স্টেট তাদের প্রয়োজন মতো ইতিহাসকে রিইন্টারপ্রেট করে থাকে এবং সেই ইন্টারপ্রেট করতে গিয়ে যেই ধরনের ফিল্ম বা আর্ট বা অন্য কোনো ওয়ার্ক তার জন্য ফিট ইন করে সেইগুলোকেই তারা সাধারণত বেশি সমাদর দিয়ে থাকে। বর্তমানে এই মুহূর্তে আমরা যেমন আমরা অনেকেই, আমি নিশ্চিত যে আপনারা অনেকে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছেন, অনেকে সামনে থেকে জুলাই আন্দোলন দেখেছেন, আমরাও আমাদের সাধ্যমতো জুলাই আন্দোলনে অংশ নিয়েছি। আমার নির্মিত যে মিছিলের মুখ ছবির কথা আপনাদেরকে বলেছি, এটাও কিন্তু জুলাই আন্দোলনের পরপর আগস্ট মাসের প্রথম দিকে সারা বাংলাদেশে অনেক জায়গায় দেখানো হয়েছে। বিশেষ করে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার আগের কয়েকদিন, 3 আগস্ট থেকে 8ই আগস্ট, এই সময়টাতে আপনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অনেকে আমার সাথে যোগাযোগ করেছেন, করে আমার মুখোমুখোশ ছবিটা, আমার মিছিলের মুখ ছবিটা, যেহেতু এটি 90-এর গণ আন্দোলনের উপর নির্মিত একমাত্র চলচ্চিত্র, এটি আমাদের দুর্ভাগ্য যে 90-এর গণ অভ্যুত্থানের মতো এত বড় একটা ঘটনা কিন্তু এর উপরে নির্মিত তেমন কোনো চলচ্চিত্র নাই। আমার ছবিটি 24 মিনিটের একটা চলচ্চিত্র। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো শট আছে, আপনারা যদি দেখার সুযোগ পান। এটা অবশ্যই ইউটিউবে আমি কোনো প্ল্যাটফর্মে এখনও দেইনি, কিন্তু বিভিন্ন জায়গায় স্পেশাল শো হয়। তো ওই সময় তো আপনার ওই 3 আগস্ট থেকে 5ই আগস্ট বিশেষ করে সোহরাওয়ার্দী উদ্যানে আপনার ওই যে বিকেল থেকে শো হয়েছিল, আপনার মনে আছে কিনা, 5ই আগস্ট, 6ই আগস্ট, 7ই আগস্ট যে শো হয়েছিল, ওইখানে প্রতিদিনই ওরা মিছিলের মুখ ছবিটা দেখিয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে। তো এই মুহূর্তে দেখাচ্ছে না। তো যাই হোক, তো আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হলো এই যে এক একটা নেশন স্টেট কখনোই নিরপেক্ষ না কোনো দেশেই। তো নেশন স্টেট কী করে যে তার যে কতগুলো নিড, সেই নিড অনুযায়ী সে সিলেকশন করে যে কোনটা রিপ্রেজেন্টেড হবে, কোনটা রিপ্রেজেন্টেড করা যাবে না। এই মুহূর্তে আমি উদাহরণ যদি বলার চেষ্টা করছিলাম যে গত 6 মাস 1 বছর ধরে আমরা তথ্য মন্ত্রণালয়ের সাথে কাজ করেছি বিভিন্ন কমিটিতে। আমি এই মুহূর্তে ন্যাশনাল ফিল্ম সার্টিফিকেশন বোর্ডের মেম্বার, ফিল্ম আর্কাইভের গভর্নিং বোর্ডের মেম্বার। তো এইসব বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে যেটা দেখেছি সে যে প্রচুর জুলাই আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র নির্মিত হচ্ছে, তাই না? আপনারা জানেন জুলাই আন্দোলন নিয়ে ইতিমধ্যেই কতগুলো, আমি নিজে অন্তত 30-40 ছবি দেখেছি গত কয়েক মাসের মধ্যে।